ওকে, সো ফার্স্ট থিং যেটা যে আমি যদি সকালবেলার মার্কেটকে দেখি যে মার্কেট গ্যাপ ডাউন ওপেন করে, আমি তোমাদের সাইকোলজি ক্লাসের মধ্যে নেক্সট ফাউন্ডেশনে বারবার এক কথা বোঝানোর চেষ্টা করি যে ডোন্ট বি উইথ দ্য সেন্টিমেন্ট, সেন্টিমেন্ট ইজ দ্য বুলশিট অফ দিস মার্কেট। ওই সমস্ত ফালতু জিনিস যে সমস্ত লোকেরা এসজিএক্স নিফটির দিকে তাকায়, যারা আমেরিকার মার্কেটের দিকে তাকিয়ে বসে থাকে, যারা এই সমস্ত দিকে ট্রেডিং করে তাকায়, তাদের কাছে লুজার হওয়াটাই স্বাভাবিক ব্যাপার। সকাল থেকে টিভি চ্যানেলগুলো দেখো চিল্লিয়ে বেড়াচ্ছে ভুলভাল কথাবার্তা বলে, অ্যান্ড সি ইন্ডিয়ান মার্কেট হোয়াট ডুইং, উপরের দিকে উঠে বসে আছে, রাইট? তো এই যে সেন্টিমেন্টাল ট্রেডিং মানে হচ্ছে এরকম নোংরা জিনিস হয়। তুমি সেন্টিমেন্টকে নিয়ে কখনো মার্কেটে খেলতে পারবে না। কি আমেরিকান মার্কেট কালকে 1000 পয়েন্টের কাছাকাছি থেকে 600-700 পয়েন্টের কাছাকাছি দেখো পাশে পড়ে আছে। দেখো ডাউ জোন কত পয়েন্ট ডাউন, কত পয়েন্ট গেছিল এখান থেকে, কালকে পড়েছিল কত পয়েন্ট, $1000 কাছাকাছি ডাউন গেছিল, রাইট? আর দেখো ইন্ডিয়ান মার্কেটের কন্ডিশন কোথায় গেছিল, $1000 প্লাস ডাউন। আর ইন্ডিয়ান মার্কেট কি করছে, যারা এই সমস্ত জিনিস নিউজ চ্যানেল এগুলো দেখে এসে করে ট্রেড করতে বসে, তাদের কি হালত আজকে, পুট কিনবো সকাল সকাল। বারবার বলি এই জন্য সেটআপ যদি বলে যে আমি সেটআপ উপরের দিকে যাবে, তো সেটআপ উপরের দিকে যাবে, কিসের কি নিচের দিকে? আমার মেবি ইন্ডিয়ান মার্কেট পরশু নিচে যাবে, তো আমি কেন আজকে পুটের কথা ভাববো, আমি কেন ভুলভাল সেন্টিমেন্টের দিকে তাকাবো? কি করে সকালবেলা যে দেখো প্রথম পুশ করে ডব্লিউআরসি নেই, রাইট? সেকেন্ড টাইম যখন পুশ করে ট্র্যাপ করে, কোথা থেকে পুশ আসে, একেবারে ক্লিন ডেল্টা লাইনের উপরে পুশ আসে, রাইট? তো ইজিলি দেখতে পারো আমার তো অ্যাগ্রেসিভ পজিশন এখানেই ডেল্টার উপরে বাইং করে ফেলেছিলাম, পিওরলি 1 মিনিটে ঢুকে গেছিলাম। এই দেখো যে 1 মিনিটের এত বড় যে সুন্দর ডব্লিউআরসি দিয়েছে, এই জায়গা থেকেই 48 এর উপরেই যে পুশ করেছে, এখান থেকেই রিট্রেসমেন্ট হয়, আমি এখান থেকেই পজিশন বানানো শুরু করে দিয়েছি 200 পয়েন্টের কাছাকাছি। কি করব, এটা পিডিএইচ পিডিএল এর মধ্যেকার মার্কেট, স্ক্যালপিং মুভ পেতে হবে আমাকে, আমি তো পাগলামি করতে পারি না, আমাকে বিশাল দিতে হবে তোমাকে। 235 পয়েন্ট একবার রিট্রেস নিল, ভেঙে গেল আবার, তো সেফ জোন এন্ট্রি এটা হতে পারে, এখানে আরো কোয়ান্টিটি অ্যাড করা যেতে পারে, রাইট? সো ডেল্টার পাওয়ারটা বুঝতে পারে যে মার্কেট তার ডে লোকে ব্রেক করতে পারলো না। ওরে বাবরে, এতজন জয়েনিং এ পড়ে গেছে, সাউন্ড আসেনি। ওকে, তো মার্কেট ওপেন হয় কিভাবে, পিডিএল এর তলায়, রাইট? মার্কেট পিডিএল এর তলায় বলছি, মার্কেট গ্যাপ ডাউন ওপেন করে, আর গ্যাপ ডাউন ওপেন করার পরে কি করে, খুব সুন্দরভাবে সে কি করে, তার যে প্রিভিয়াস রেঞ্জ ছিল সেখান থেকে সুন্দর ডব্লিউআরসি বানিয়ে, দ্যাট ইজ আ আওয়ারলি জোন, রাইট? সেই আওয়ারলি জোন থেকে সে সুন্দর ডব্লিউআরসি বানিয়ে পুশ করে। তো লজিক্যালি যদি তুমি 15 মিনিটেও মার্কেটকে দেখো, যে কালকের দিনের যে বেস্ট পারসন কালকে পুশ নিয়ে এসেছিল, তার জাস্ট একটা এখান থেকেই মার্কেট গেছে উপরে। সো আমি তোমাদের কাছে কি যে জোন কনসেপ্ট শিখিয়েছি, যে জোন কনসেপ্ট কি, জোন কনসেপ্ট যে আওয়ারলি জোনের আমাদের যে কনসেপ্ট, রাইট? সেই কনসেপ্টে কতটা পাওয়ারফুল বুঝতে পারছো? সকালবেলা আমি তোমাদের কাছে যেটা পোস্ট করে দিয়েছিলাম, কি পোস্ট করে দিয়েছিলাম, আমাদের নিফটি ব্যাংক নিফটির লেভেলস, লুক এট দ্য লেভেল কি ছিল, এখান থেকেই তো ব্যাংক নিফটি পুশ করে গেল না উপরে। নিফটির তো এই সেই 22,000 লো, 22,000কে আমি দেখিয়ে দিয়েছিলাম দিস ইজ 22,000। দেখবে নিফটিতে কিভাবে মার্কেট রাউন্ড নাম্বারের সাথে গেম খেললো আজকে, কিভাবে দেখো রাউন্ড নাম্বারের সাথে, কেন রাউন্ড নাম্বার এতটা পাওয়ারফুল কনসেপ্ট হয়, দেখো কি করেছে আজকে, চুপচাপ গেছে 22,000-এর তলায় গিয়ে করে কি করেছে, এটা 15 মিনিটে দেখছি, 3 মিনিটে দেখি আমি, তো 22,000-এর তলায় গিয়ে করে কি করেছে, কিছু পুট বায়ারকে অ্যাক্টিভ করেছে, হ্যারিস 22কে দেখো, সেখান থেকে একটা 22,000-এর তলায়, সেখান থেকে একবার এই যে ডব্লিউআরসি দিয়েছে, তারপরে তারা লোকে ব্রেক করতে পারেনি মার্কেট। তো পাওয়ার অফ রাউন্ড নাম্বার আন্ডারস্ট্যান্ড, এখান থেকে কি ঘটে আমাদের, কে বলবে, কোন সেটআপ ঘটে এখান থেকে, কোন সেটআপ আসে আমাদের, কে বলবে? ট্র্যাপ সেটআপ, গুড, ট্র্যাপ সেটআপ আসে, রাইট? তো দেখো এখান থেকে বিন্দাস মার্কেট উপরের দিকে পুশ করে দিল। আর লজিক্যালি তুমি এখান থেকে কতটা বুক করতে পারবে, বিন্দাস তুমি এখান থেকে যাবে কতটা অবধি, যে ইজিলি দেখতে পাচ্ছি আমার এখান থেকে ভাই কি কি আসছে, এখান থেকে আমার চলে আসছে, দেখো ডেল্টা চলে এসছে একই জায়গাতে, সেই জায়গাতে চলে এসেছে প্রিভিয়াস মান্থের লো চলে এসছে, প্রিভিয়াস উইক লো চলে এসছে, এক জায়গাতে এসে সবাই বসে আছে। বুক করো না ভাই, এত বড় রেজিস্ট্যান্স পয়েন্টের কাছ থেকে প্রফিট বুক করবে না, রাইট? তো স্যার এম লাইন অবধি টার্গেটটা হবে না, ফার্স্ট টার্গেট তো এম লাইন অবধি। এম লাইন অবধি না,
তোমার এখান থেকে নিয়ে 1:1 এম লাইন অবধি তুমি বিন্দাস টার্গেট পাচ্ছ, তো তারপরে তোমার স্ট্রাকচার ব্রেক করে নিয়ে এক্সট্রা বোনাস নাও তুমি বিন্দাস। ওকে স্যার, ওকে স্যার। গুড। তো লজিক্যালি যদি আমি যদি বলি শুধু ভাববো আমার সেন্টিমেন্ট কি চলছে মার্কেটে, কোথায় আমার ওই আমেরিকার মার্কেট ডাউন গেল, তো পাবলিক্যালি কি বলুন তো, লোকাল যে সমস্ত এই সমস্ত সোশ্যাল মিডিয়াতে চলে যে মানুষের শর্টকাট চাই, যে লজিক জানবো না, লজিক শেখার কিছু দরকার নেই, কেউ আমায় বলে দিক কলপুট কোথাও একটা কিছু করব, দিয়ে আমি সেখান থেকে পয়সা বানানোর চেষ্টা করব, বাট আলটিমেট সেটায় কোনো এফেক্টিভনেস কিছু পাবে না, সারা জীবন তোমাদেরকে লসে চলতে হবে সারা জীবন। তো আমাদের স্টুডেন্টসদের কাছে এই দেখো আরেকটা জিনিস কি, কিছু পাবলিক থাকে প্রিভিয়াস ডে ডেল্টা কতটা ইম্পর্টেন্ট রোল প্লে করে দেখো, রাইট? সো প্রিভিয়াস ডে ডেল্টার পাওয়ারটা বোঝার চেষ্টা করো। মার্কেট আজকের পুশ আনলো, এটা আজকের দিনের ডেল্টা, দিস ইজ ব্লু লাইন টুডে ডেল্টা, রাইট? এ কখনো চেঞ্জ হয় না, প্রিভিয়াস ডে ডেল্টাও কখনো চেঞ্জ হয় না। তুমি এখান থেকে লজিক্যালি দেখো যে মার্কেট এসে করে জাস্ট প্রিভিয়াস ডে ডেল্টাকে টাচ করে আর ওখান থেকেই নিচে, ব্যাংক নিফটির ক্ষেত্রে ওখান থেকেই নিচে খুব ইজিলি। আর এমনকি দেখো যে সমস্ত প্লেয়াররা এটা এসে করে ভাবছিল এই তো এত বড় একখানা এখান থেকে এই স্ট্রাকচার পয়েন্ট ছিল, এই স্ট্রাকচার পয়েন্ট থেকে লেট কল ওয়ার যারা এসছে কি কন্ডিশন তাদের, এখান অবধি ফেলে দিয়েছে তাদের ধরে। তো এই যে ফেক ব্রেকআউট এখানে যে ঘটে, সেখানে আমার ফুল প্রফিট বুকিং ক্লোজিং করে দিই, রাইট? এই দেখো এখান থেকে কি করে মার্কেট ফেক ব্রেকআউট, তো যখন মার্কেট পিডিএইচ বা তখন ব্রেকআউট ট্রেডিং করতে পারবো না, ব্রেকআউট ট্রেডিং তখন করাটা আলটিমেট একটা হার্মফুল প্রসেস হয়, রাইট? সো ব্রেকআউট ট্রেডিং এর জায়গা থেকে ব্রেকআউট ফেলিওরের উপরে বেশি আমাদের নজর দিতে হবে, যে ব্রেকআউট ফেলিওরকে আমরা কিভাবে ট্রেড করি। আর লজিক্যালি দেখো এখান থেকে যে প্রফিট পেয়েছিলাম, এই প্রফিটের আবার তার 50% রিস্ক নেই, ওই প্রফিটের ডবল আমার এখানে রিটার্ন আসে। সো পিডিএইচ পিডিএল এর মাঝখানে এবারে দেখো, এবারে কিট দেখো শুধু নিফটি ব্যাংক নিফটির ক্ষেত্রে কিট আমাদের হেল্প করেনি, কল অপশনের ক্ষেত্রে দেখবে এখান থেকে যখন আমাদের কাছে পুশ আসে, তো দেখো কল অপশনের ক্ষেত্রে কিভাবে কিট কিভাবে হেল্প করলো, কিট এখান থেকে কিভাবে হেল্প করলো, যে দেখো সকালবেলা ফার্স্ট ক্যান্ডেল কি করছে ব্যাংক নিফটিতে, সুন্দরভাবে সে তার কাপ্পার উপরে পুশ দিয়ে দিচ্ছে সুন্দরভাবে, রাইট? এই এরিয়ার কাছাকাছি কাপ্পা ছিল, এই এরিয়ার কাছাকাছি সে পুশ দিয়ে দিচ্ছে এইখান থেকে, রাইট? তো তুমি যখন দেখতে পাচ্ছ যে প্রথম ক্যান্ডেল এখানে আমার দ্বিতীয় ক্যান্ডেল পুশ দিয়ে দিয়েছে, এমনকি ইনক্লুডিং পুটের দ্বিতীয় ক্যান্ডেল কি করছে, তার ডেল্টাকেও পুশ করে দিচ্ছে, দিয়ে সেখানে নিচ অব্দি চলে এসছে। দ্যাট মিন্স কি লজিক্যালি আমি বুঝতে পারছি ইয়েস মার্কেট উপরে যাবে, পুটের মধ্যে গুড সেলার চলে এসছে, মার্কেট রিভার্সাল নেবে, কলের মধ্যে গুড বায়ার চলে এসছে, নেব ট্রেড বাস। আমাকে এ একা কম্বিনেশন দেয়নি, আমাকে সাথে সাথে এরাও আমাকে পুরো সিগন্যাল দিচ্ছে, পুরো লজিক দিয়ে আমাকে বুঝিয়ে দিচ্ছে, দেখো বিন্দাস এখান থেকে ট্রেড নেই, এখান থেকে বিন্দাস আর দূর অব্দি টার্গেট পেয়ে যাই। তো পিডিএইচ পিডিএল এর মধ্যে যখন মার্কেট থাকে তখন আমরা কখনো এটা কনসেপ্ট রাখতে পারবো না যে ডেটাকে একটা ট্রেন্ডি ডে হিসেবে পাবো, কিছু একটা ওই 150-200 পয়েন্টে স্ক্যালপিং আসবে, সেখান থেকে করে বেরিয়ে যেতে হবে। আরেকটা জিনিস কি, আমি যদি একটু লজিক্যালি 15 মিনিট টাইম ফ্রেমে মার্কেটকে দেখি, সো দিস ইজ আলটিমেট, দিস ইজ এ রিট্রেসমেন্ট, রাইট? এন্ড সেই রিট্রেসমেন্টকেই আমরা একটা ট্রেড করে নিলাম কল সাইডে। আলটিমেট যদি বিগার টাইম ফ্রেমে দেখি, দ্যাটস টোটালি ইটস এ বিয়ারিশ ট্রেন্ড, এন্ড সেই বিয়ারিশ ট্রেন্ডে সেন্টিমেন্টের সাথে মার্কেট গেম খেললো, বাকি পাবলিকের সাথে মার্কেট গেম খেললো, নিচের দিকে যাওয়ার প্ল্যান করে মার্কেট ফুস করে উপরের দিকে চলে এলো। তো এভাবেই মার্কেট ট্র্যাপ ক্রিয়েট করে, এভাবেই মার্কেট সেন্টিমেন্টের সাথে খেলে, এভাবেই নিউজ চ্যানেল গুলো দেখতে দেখতে মানুষে সকাল থেকে বসে থাকে, নিউজ চ্যানেল দেখতে থাকেন, তারপরে আলটিমেট গিয়ে এই সমস্ত ট্রেড নিয়ে নেয়, উল্টো পাল্টা নিচের দিকে যাবে আর মার্কেট ধরে পেস ফাঁসিয়ে দেয়, রাইট? তো নিফটির ক্ষেত্রে ওই একই জিনিস, যদি বলি ট্রেড ওয়াইজ কে বেস্ট ট্রেড আজকের ছিল, তো ব্যাংক নিফটির ক্ষেত্রে আজকের বেস্ট ট্রেড ছিল। নিফটির ক্ষেত্রে ট্রেডটা অতটা বলবো যে মানে এফেক্টিভ ছিল না, কারণ নিফটির এসএলটা একটুখানি বড় এসেছিল। এবার এসএলটা কতটা বড় সেটা যদি বলি, তো লজিক্যালি তুমি যদি দেখো যে এবার এখানে তোমার ভিক্সেল লো, এখান থেকে তোমার হাই, রাইট? তো তোমার আলটিমেট কে বলবে আমাদের এসএল প্ল্যান কত নিফটির জন্য? আচ্ছা মাইক বন্ধ আছে,
নিফটির জন্য এসএল প্ল্যান কত, যে ওর বেশি এসএল গেলে আমি ট্রেড ছেড়ে দেবো 40, রাইট, ট্রেড মিস করে দিতে হবে, এই ট্রেড নেওয়া যাবে না। বা যদি একটাই কাণ্ড করা যেতে পারে যে আমি রিট্রেসমেন্ট হচ্ছে তখন আমি, কারণ ক্যাপিটাল ইজ দ্য মেইন পার্ট, তখন আমি নিতে পারি, রিট্রেসমেন্ট ছাড়া আমি এই ট্রেডকে নিতে পারবো না। যে ব্রেকআউট হয়ে গেছে আমি ঢুকে গেছি দাঁত বের করে, না, চলবে না এরকম। ক্যাপিটাল সেফ রাখাটা অনেক বেশি ইম্পর্টেন্ট পার্ট। ভুলভাল জায়গায় মার্কেট যদি আমাকে হাতছানি দিয়ে ডাকে, ও বুলায়েগা তো জানে কা নেই। দেখতে পেলে যে লোকটা এখানে বাই করেছিল ব্রেকআউট ভেবে, দম করে তাকে এত দূর অব্দি ফেলে দিয়েছে। ভাবো তার কি কন্ডিশনটা হবে সেই জায়গায়। তার মানে তুমিও যদি এই জায়গায় ঢুকতে, ট্র্যাপ হোক, সে বলি না আমি যে গ্রোয়িং বুল তোমার হোয়াট এভার গিভেন, বাট তোমার ক্যাপিটাল রিস্ক ম্যানেজমেন্টটা তোমার অনেক বেশি ইম্পর্টেন্ট পার্ট। তাই জন্যই তো আমরা এসএল ম্যানেজমেন্ট দিয়েছি, তাই জন্যই তোমার একটা লস কতটা হলে সেই লসটা তুমি হচ্ছে নেবে না ট্রেড, আর কখন তুমি ট্রেড নেবে সেটা তোমাকে আমি বোঝার চেষ্টা দেখিয়েছি, রাইট। তো এবার এই জিনিসগুলো যেন কখনো মাথার থেকে না বেরোয়, এই জিনিসগুলো যেন কখনো মাথার থেকে না বেরোয় যে কখন আমি ট্রেড করব না, আমাকে কখন ঠিক থাকতে হবে যে না আমাকে এখন ট্রেড নেওয়া যাবে না। আলটিমেট দেখো মার্কেট এখান থেকেও গেল ওই পিডিএইচ পিডিএল এর মধ্যে থাকার মার্কেট, হালকা স্ক্যালপিং ট্রেড দিল এন্ড নেক্সট সাইডওয়েজ পুরোটাই, রাইট। তো এটাই হচ্ছে আলটিমেট থিংস, যে আমি এরকম কোনো পার্ট আমার ট্রেডিং এ থাকতে পারে না যেটা উইথাউট কোনো প্রসেসের সাথে চলবে, রাইট। তো এবার যদি বলো যে এই মুভমেন্টে এসে করে আমি কল বাইং করব, পুট বাইং করব, সেটা কখনো পসিবল? তাহলে কেন পসিবল নয়? কারণ আফটার 10:30 10:30 এর পর থেকে যে 12টা অবধি মার্কেট হয় সেটা পুরোটাই ফাঁসানেওয়ালা মার্কেট হয় 80%, রাইট। আর মার্কেটের বিগ প্লেয়াররা জানে যে সকালে এই সমস্ত প্লেয়াররা থাকে না, এরা 10টার পরে এসে করে ভিড় জমায় মার্কেটে। তো এই টাইমে ব্রেকআউট করব, ফেলিওর করব, নিচে যাব একটুকু, গিয়ে আবার একটু উপরে নেব, এইভাবে এমন টাইম পাস করাবো ওর ওখানে প্রিমিয়াম খাবো বসে বসে। আর আলটিমেট মার্কেট তো আজকে কাউকে ট্র্যাপ করেনি, শুধুমাত্র নিফটি ট্র্যাপ করেছে, ব্যাংক নিফটি কাউকে ট্র্যাপ করেনি। আর আলটিমেট দেখো ওই এতগুলো রেফারেন্স পয়েন্ট থাকার জন্য ওখানেই বসে বসে কত সময়, কতগুলো ক্যান্ডেল, 15 মিনিটে দেখছি 30 1-2 ঘন্টা বসে আছে ওইখানে, 1.5-2 ঘন্টা হয়ে গেছে ওখানেই বসে আছে, রাইট। তো যে ব্যক্তিগুলো এখান থেকে ব্রেকআউটের পরে ট্রেড করেছে, দে হ্যাভ দ্য জিরো রিটার্ন এন্ড ইনক্লুডিং গেটিং দ্য প্রিমিয়াম ডিকে প্রসেস, তারা পাচ্ছে প্রিমিয়াম ডিকে এখানে, বাট আলটিমেট রিটার্ন এখান থেকে পাওয়া যেত, আলটিমেট রেজাল্ট এখান থেকে ট্রেড নিলে পাওয়া যেত, এখান থেকে প্রফিট বুকিং হতো। দিস ইজ নট দ্য এন্ট্রি এরিয়া। আর 80% লোক এরকম জায়গাতেই এন্ট্রি করবে গিয়ে, ওদের এখানে ভয় লাগবে ট্রেড করতে। ওরা যখন দেখবে 300 মাল 500 হয়েছে, আরে ভাই 500 হয়ে গেছে আবার যাবে, তখন সে এন্ট্রি নেবে। সেটা দেখবে না যে 300 থেকে সে 500 গেছে, ভাই মানে 500 থেকে আবার 1000 যাওয়া পসিবল নয়। হাউ ইট ইজ পসিবল? একটা 300 জিনিস যদি 500 তে পৌঁছে গেছে, 600 পৌঁছে গেছে, 600 থেকে আবার কি করে পসিবল সে 1000 যাবে, কি করে পসিবল, রাইট। তো মার্কেটে প্রিমিয়াম চয়েস করা, আর সেই কোন প্রিমিয়ামে আমি তাকে বাই করছি, যে সে কত দূর থেকে কতটা মুভ করে চলে এসছে, এই আলটিমেট ডিসিশন যদি লজিক্যালি না নেওয়া হয় তাহলে এমন একটা গন্দা জায়গাতে এন্ট্রি হয়ে যাবে যে আলটিমেট ওখান থেকেই মার্কেট নিচে আসা শুরু করে দেবে। বারবার বলেছি যে যখন আমার এম লাইন থেকে আমি অনেক ডিস্টেন্সে চলে যাব, তখন আমি খুব ব্রেকআউট ট্রেডিং গুলোকে খুব ক্যালসনের সাথে করব, যেন প্রপারলি আমি যেন মেনটেন মাথায় রাখি যে মেবি ইট ক্যান বি ফেল। কারণ এম লাইন থেকে যখন মার্কেট অনেক দূরে চলে যায় তখন তার ব্রেকআউট ফেলিওরের চান্সেস বেড়ে যায়, রাইট। আর অপশন বাইং এর তো টপ লেভেলের রুল, অপশন বাইং এ তো এই রুলকে গাঁট বেঁধে নিতে হবে, কিচ্ছু করার নেই। আমি যদি এম লাইন থেকে দূরে থাকি আমি অপশনকে বাই করতে পারবো না, আমি শুধুমাত্র বাই করতে পারবো আমার এম লাইনের কাছে। আমি এম লাইন থেকে যদি দূরে চলে গেছি আমি অপশন বাইং করতে পারবো না। এটা অপশন বাইং এর মানে ব্রহ্মাস্ত্র রুল এটা, রাইট। এটা আমি বারবার বলেছি যে অপশন বাইং এর ক্ষেত্রে কখনো আমি শুধুমাত্র এম লাইনের আশপাশ বাই করবো বা ডেল্টার আশপাশ বাই করবো, কিন্তু এম থেকে বা ডেল্টা থেকে যদি অনেক দূরে চলে গেছে মার্কেট, হোয়াটএভার, আমার কাছে যদি 1000 পয়েন্ট স্পেস খালি আছে, নো, আমি ট্রেড করতে পারবো না ওখানে।
আমার পক্ষে ওখানে ট্রেড নেওয়া সম্ভব নয়। কেন নয়? কারণ রিট্রেসমেন্ট যদি চলে আসে সব থেকে আগে লুজার আপনিই হবেন, সব থেকে লুজার ওখানে পজিশন নেওয়া ছেলেটা হবে। আর অপশন বাইং এর ক্ষেত্রে অপশন যখন টপ স্পাইক করে চলে যায় আর তার মধ্যে যখন একটা রিট্রেসমেন্ট আসে, সে 1 সেকেন্ডের মধ্যে এরকম 500 মাল কখন যে 300 হয়ে যাবে ঝটকা দিয়ে আপনি বুঝতেও পারবেন না, বোঝার সময়টুকু দেবে না, রাইট? তো এই জন্য এই কিট এই জন্য এতটাই পাওয়ারফুল থিং যে আমাদেরকে এরকম ভাবে অ্যাক্টিভিটি গুলোকে কিটের সাথে ফলো করতে হবে। কারণ প্রো ট্রেডিং এতটা ইজি ব্যাপার নয়। যদি হতো যে কোনো একটা লাইন খিঁচে নিয়ে এপার চলে গেছে ওপার চলে গেছে আমি বাই করব সেল করব, তাহলে তো ভাই সারা দুনিয়া ট্রেড করতে পারতো, রাইট? সারা দুনিয়া সবকিছু হতো। লজিক্যালি যদি জিনিসগুলোকে আমি মার্কেটে মেনটেন করতে না পারি, আর এই জিনিসগুলো আইডেন্টিফাই করতে আমাকে কি আরএসআই এমএসিডি এই সমস্ত জিনিস ইউজ করতে হয়েছে? কিচ্ছু ইউজ করতে হয়নি। সিম্পল নর্মাল প্রাইস অ্যাকশন, দিস ইজ রাইট। স্টকের কথা বলবো, আজকে কিছু কিছু আরএসিবি দেওয়া হয়েছে, তো সেগুলো আচ্ছা একটা জিনিস, গতদিন আমি স্টকের উপরে ভিডিও পোস্ট করেছিলাম, ইউটিউব থেকে ভিডিও উড়ে গেছে, সরি ফেসবুক থেকে ভিডিও উড়ে গেছে। স্টকের রানিং কন্ডিশন ছিল, স্টকের উপরে ভিডিও উড়ে গেছে, ভিডিও তারা ডিলিট করে দিয়েছে। কি এখন বুঝতেও পারি না যে সামনে নিয়ে আসবো কি নিয়ে আসবো না। লাইভ মার্কেটের পোস্ট এরকম, তো এখন ওই থাম্বনেল বানিয়ে ইউটিউবে পোস্ট করছি আর ফেসবুকে গিয়ে করে থাম্বনেল দেখাচ্ছি। ওকে চলো ডিলিট করেই দিক। কোথায় আছে? খোলাই তো নেই। ওকে, তো হিন্দুস্তান অ্যারোনটস আছে। ভোল্টাস আছে, অ্যাকচুয়ালি এটা ঘটে গেছে, এটার অলরেডি পুশ করে দিয়েছে, ঠিক আছে। নেওয়া যেতে পারে। ওকে, সো এই কয়েকটাই এসছে। এগুলো কোথা থেকে পাওয়া গেছে? স্ক্যানার থেকেই পাওয়া গেছে, আমাদের স্ক্যানারে এসছে। নিজেরা স্ক্যানারগুলো খুলে দেখে নিতে পারো, দেখিয়ে দিচ্ছি আমি। ড্রয়িং বুল আর রিসিভ স্ক্যানার, হিন্দুস্তান অ্যারোনটস, তারপরে ভোল্টাস, তারপরে সেল সাইডের দিকে পেয়েছি বালকৃষ্ণা, নেসলে। ওকে, দুটো বাইং সাইডে দুটো সেল সাইডের দিকে নিয়ে এসছি। ওকে, সো এবার থেকে যা এর মধ্যে যা হবে তাই ফলো করতে হবে, যা সেটআপের রুল আছে তাই ফলো করতে হবে। আর সেটা গ্রুপে পোস্ট হয়ে গেছে, দেখে নিয়েছো, ঠিক আছে। যা স্ট্র্যাটেজি রুল আছে তা ফলো করবো আমরা। ওকে,
সো ওভারঅল যেটা ভিউ সবাইকে বোঝাতে পারলাম মার্কেটের ওভারঅল ভিউ যেটা, আর ওভারঅল যেটা এটাই বলবো যে দেখো মার্কেটের লজিক ছাড়া কখনো ট্রেড করতে যেও না। যদি লজিকে সামান্য কিছু কনফিউশন থাকে, যদি নিজের কখনো মনে হয় যে আমি 1 টাকার লস কেন বুক করেছি সেটার পেছনে আমি নিজেকে একটা কোশ্চেন করে সেই কোশ্চেনের লজিক্যাল রিপ্লাই আমি পেতে পারছি না, তাহলে দ্বিতীয়বার ওই জিনিসটাকে ফলো করতে যেও না। ঠিক আছে? তো তোমাকে লজিক্যালি মার্কেটকে দেখতে হবে, লজিক্যালি মার্কেটকে বুঝতে হবে, তবেই কিন্তু মার্কেটে প্রফিটেবিলিটি আসে। আর কোনো কিছু জিনিস যদি উইথাউট তুমি করে থাকো যে আমি এই জিনিসটা জানি না, এর মানে বুঝি না, এ কি হচ্ছে, তবু আমি ওই জিনিসটা করছি, তার মানে ওটা জাস্ট ক্ষণিক সময়ের জন্য কিছু হচ্ছে, ও তারপরে ওটা লং টার্ম অ্যাক্টিভিটিতে ওটা কখনো টিকবে না। ঠিক আছে? মার্কেট কিন্তু স্টেবিলিটির সাথে ধীরে ধীরে চেঞ্জ হয়, রাইট? তো এবার একটা কথা বলি, এই কিট কেন আসতে বাধ্য হলো? রাইট, এই কিট এই কারণেই আসতে বাধ্য হলো কারণ এই মার্কেটের যে একটা ভোলাটাইল বিহেভিয়ারকে যাতে আমরা লজিক্যালি একটা টাইমের সাথে সঠিক জায়গায় এক্সিকিউট করতে পারি, রাইট? এই কিট আগে ছিল না। এই কিট এই কারণেই আসতে বাধ্য হয়েছে কারণ মার্কেটের ভোলাটিলিটির কিছু কিছু পয়েন্ট চেঞ্জেস হয়েছে, যেটা যে যে মার্কেট তোমরা দেখবে 18, 16, 17 আগের মার্কেট কি ছিল, তখন এই টাইপের এক্সপায়ারি ছিল, মান্থলি একটা এক্সপায়ারি হতো, মাঝখানে কি হলো, কন্টিনিউয়াস এক্সপায়ারি করে দেওয়া হলো, আবার সেই মার্কেটকে ফিরিয়ে নিয়ে যাওয়া হলো কোথায়, সেই 16, 17 মার্কেটে, 17, 18 মার্কেটে ফিরিয়ে নিয়ে যাওয়া হলো। সো যে 17 আর 18 মার্কেটে টাইম স্পেন্ড করেছে, 17, 18 মার্কেটে দেখেছে, সেখানকার ভোলাটিলিটির কন্ডিশনস জানে, কি কি ঘটে সেগুলো, রাইট? তো দেখো মার্কেট আবার ওই রেঞ্জের মধ্যেই টাইম পাস করছে, ঘুরে বেড়াচ্ছে ওখানে টাইম পাস করে করে। ওকে, তো ওভারঅল যেটা যে আমরা সেটআপ বা স্ট্র্যাটেজি ছাড়া আমরা কিন্তু কোনো কিছুই কিছু করব না, রাইট? যেমন দেখলে সকালবেলা মোমেন্টাম সেটআপে দেখলে যে আমাদের মাত্র দুটো দিয়েছিল, কে কে দিয়েছিল, ওই এই ছিল কালকেরও যেটা ছিল ওই তোমার শ্রীরাম ফাইন্যান্স আর বাজপিন। তো দেখো কিছু ক্রাইটেরিয়া আমি এমন দিয়েছি ওর মধ্যে যে হাবি জাবি এসে করে তোমার সামনে কখনো মাথা তুলে দাঁড়াবে না যে এটা আমিও ট্রেড দেবো, আমিও ট্রেড দেবো, আমারও ট্রেড এসছে, রাইট? কারণ কিছু আমি বলি যে কেন আজকের স্ক্যানারের মধ্যে মাত্র দুটো স্টক মোমেন্টামে এলো, এর পিছনে রিজন আছে। কেউ মানে তোমরা তো জানো না এর পিছনে কি রয়েছে রিজন। অ্যাকচুয়ালি স্ক্যানারের ব্যাকগ্রাউন্ডটাও একটু বলে দেওয়া যাক। স্ক্যানারের ব্যাকগ্রাউন্ডটার কিছু নয়, স্ক্যানারে আমি হচ্ছে স্ট্রাকচার ব্রেককে একটা এমন লজিকের সাথে আইডেন্টিফাই করিয়েছি যে লজিকটা এটা বোঝাতে চাইবে যে মার্কেট যদি পিডিএইচ পিডিএল এর কাছে স্ট্রাকচার করে, লাইক দ্যাট, ধরো কি হচ্ছে যে মার্কেট পিডিএইচ পিডিএল এর কাছে কি করবে, তার আগের দিন লাস্ট মুভমেন্টে এরকম টাইম পাস করে দেবে, ঠিক আছে? আর সেই টাইম পাস কেও ব্রেকআউট করবে যখন সকালবেলা তোমার স্ক্যানারে রিপ্লাই আসবে যে এই স্টকটা এসছে, এই স্টকটা এসছে, এই স্টকটা এসছে। সেকেন্ড ক্রাইটেরিয়া কি, যে প্রিভিয়াস মান্থ হাইলোর কাছ থেকে হচ্ছে ক্রিয়েট করবে এরকম কন্ডিশনস, রাইট? তো এই যে, হ্যাঁ হ্যালো, দাঁড়াও এটা বলে নিই আমি, রাইট? তো এই যে ক্রাইটেরিয়াটা, এই ক্রাইটেরিয়াটা তুমি যদি দেখো কাল থেকে কিন্তু স্টকগুলো কন্টিনিউ এরকম ভাবেই নেমে আসছে। তো তারা ওই বানায়নি, এই ব্যাপারটা তারা ক্রিয়েট করেনি, এই যে ব্যাপারটা না ক্রিয়েট করেনি। তো যে দু একজন ক্রিয়েট করেছে তারাই এসছে, আর বাকি হাবিজাবি কেউ আসেন, বাস। আন্ডারস্টুড? আরো কিছু ক্রাইটেরিয়া রয়েছে, সেগুলো তো অবভিয়াসলি সেগুলো তো আপডেট আমি করতে পারবো না, সেগুলো দেখার দায়িত্ব আমার, আর তোমাকে সেই জায়গায় তোমাকে আপডেট দেওয়া বা তোমাকে সেই জায়গায় তোমার কনসিস্টেন্সি মেনটেন করানোর দায়িত্ব আমার, ঠিক আছে? তো সেটা নিয়ে কাউকে ভাবতে হবে না। নেক্সট কারুর হ্যান্ড রাইজ রয়েছে আই হোপ। ওকে, প্রিয়াঙ্কা দা, আচ্ছা অভিজিৎ দত্তা বলুন। অভিজিৎ দত্তা বলুন, মাইক অন আছে। ওকে, নেক্সট তুষার দাস বলুন। হ্যালো স্যার। হ্যাঁ বলুন। স্যার আমি আজকে 4টে স্টক সিলেক্ট করেছিলাম। হুম। হুম। তো সেগুলোর একটু বলে দিই আপনাকে। সেটা হচ্ছে অ্যাস্ট্রেল, কলপাল, আচ্ছা, পিআই ইন্ডিয়া আর ডালমিয়া ভারত। এই 4টে স্টক ছিল আমার আজকে। তো আমি কি ঠিকঠাক জায়গায় অ্যাস্টেল, পেপার ট্রেড করেছি কিনা সেইগুলো একটু দেখতে বলছি আপনাকে। আচ্ছা একটা একটা দেখি। হ্যাঁ, অ্যাস্ট্রেলটা স্পেলিং ASTEL।
অ্যাস্ট্রাল লিমিটেড, টি ASTRAL আস্টার, টি আর, লিমিটেড। হ্যাঁ, এনএসসি। ওকে। পেপার ট্রেড। আমি, হ্যাঁ পেপার ট্রেড, না আচ্ছা এটা আমি নিয়েছিলাম। আর আচ্ছা বাদ আচ্ছা বাকি চারটে এটা নিয়েছিলাম। আমি এটাই লস বুক করি, কেন কি অনেকক্ষণ ধরে কনসোলেট করছিল বলে একই জায়গায়। তো আমি ওখান থেকে বেরিয়ে যাই, বুঝলেন তো। তো আচ্ছা। এটা আমি নিয়েছিলাম 9:33-এর ক্যান্ডেলে, 3 মিনিটের ক্যান্ডেল, 9:33-এর ক্যান্ডেলে আমি নিয়েছিলাম, যখন আমার সেকেন্ড থার্ড বার আমার যখন উইকলি ক্যান্ডেলকে ইয়ে করছিল, ব্রেকআউট দিচ্ছিল, হুম হুম হুম। ওটাতে আমি নিয়েছিলাম। কারণ কি ওটা স্টপ লসটাও ছোট ছিল, আর উইকলি ক্যান্ডেলের ব্রেকআউট কে অনেকবার, দুবার তিনবার দিচ্ছিল। তো আমি ওইটাতে নিয়েছিলাম। তো অনেকক্ষণ ধরে কনসোলেট করার পর আমি ওই 10টা যাই বেজে যায়, আমি দেখলাম যে ওইখানেই কনসোলেট করছে, 10টার আগে আমি বেরিয়ে যাই। তো দেখো ওইখান তোমার থেকে সত্যি বারবার কথা বলি, তোমার এই ছোট ক্যান্ডেলটা এসএল, এখানে এইভাবে এসএলটা নেওয়া উচিত ছিল না। তোমার এটাতে এসএল, তোমার এখান থেকে ঢুকে যাওয়া উচিত ছিল না, এই ক্যান্ডেলে ঢুকে যাওয়া উচিত ছিল। হুম হুম। ঠিক আছে, প্রথম এবার কথা এটা। আরেকটা জিনিস দেখো, তুমি যদি এসএল নিয়েছো, তাহলে একটা জিনিস কি দেখো, এখান থেকে তোমার প্রপারলি যদি দেখো যে তোমার ওইখানেই জাস্ট একটু টাচ করে চলে এসছে। লজিক্যালি তুমি দেখতে হ্যাঁ পারো হ্যাঁ হ্যাঁ যে তোমার অলরেডি এম লাইনের তলায় তুমি আছো। তো আলটিমেট দেখো, হ্যাঁ। ভুলটা কিছু নয়, ভুলটা এখানে কি বলতো, ভুলটা এখানে এটাই যে নিজের লজিক্যাল এরিয়াটাকে আইডেন্টিফাই করতে পারিনি আমি ঠিকঠাক, যে যেখান অবধি আমার লজিক্যাল এন্ট্রিটা হতে পারতো সেই জায়গাটাকে আমি ঠিকঠাক আইডেন্টিফাই করিনি। তুমি দেখো, এক তো এখানে গিঞ্জি করেছে, এই ক্যান্ডেলটা সিলেক্ট করলে, তার আগে যে বেস্ট ক্যান্ডেলটা এটাকে সিলেক্ট করতে তো বেশ দরকার ছিল না, যে এই এরিয়াটাই তো টোটাল আমার এসে এখান থেকেই তো পুশ ডাউন করেছে মার্কেট। না, ওটা স্টপ লস বেশি হচ্ছিল। এবার তারপরে ওটা গ্রিন ক্যান্ডেলটাকে পুরোপুরি করেনি তো লো, ওই আগের গ্রিন ক্যান্ডেলটা যে যে ট্র্যাপ ভাববো বা রিভার্সাল করবে, ওই জন্য আমি আর ওটাকে নিতে পারিনি। আচ্ছা 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 আচ্ছা, ওই জন্য ওটাকে নিতে পারোনি। ওকে। বাট না তোমার না, ওই ওটা দেখো ওই জাস্ট গ্রিন ওই টাচ ক্যান্ডেলটা যেটা করেই করেছিল তোমাকে না, চলে এসছে, আর কিছু করেনি, তোমার ওই টাচ করেই তোমাকে চলে এসছে। স্টপ লস খায়নি, কিন্তু ওই জায়গায় অনেকক্ষণ ধরে ওরকম করাতে। আর একটা জিনিস, পিডিএল সিডিএল এর মাঝখানে এই যে এই সমস্ত জায়গাগুলোকে একটুখানি লজিক্যালি আইডেন্টিফাই করো। আচ্ছা, কে কুশ দাস কাইন্ডলি নিজের মাইকটাকে বন্ধ রাখবেন। কিছু শুনতে পাচ্ছি না। কুচু বলে একজন আছে, তার থেকে আওয়াজ হচ্ছে। বলুন। হ্যাঁ, এইবার হচ্ছে ওইখান থেকে আমি থার্ড বার যখন ব্রেক করে তখন ওখান থেকে নিই। ও বেরিয়ে 1:1 দিয়েছে, কিন্তু অনেক পরে, সেটা 10টা 12, এখন তো সে অনেক নিচেই চলছে, 1:4-5 হবে হয়তো এখন চলছে যা অবস্থা। কিন্তু সেই সময়টা আমি ঠিক পেলাম না, এই হচ্ছে ব্যাপার, তো এই বুঝলেন তো। জায়গায় দ্বিতীয়বার দেখো, প্রথম এন্ট্রি কখনো কখনো তোমার খারাপ হয়ে গেল, তো দ্বিতীয়বারও তোমাকে দিয়েছিল এখান থেকে বিন্দাস, তুমি এখান থেকে চলে যেতে পারতে, ক্লোজিং বেসিসে এসএল নিতে পারতো, তো বিন্দাস এটা পেতে পারতে। হুম, হুম। পিডিএল ব্রেকে নিতে পারতে, এবার পিডিএল ব্রেকেও তোমাকে ট্রেড হ্যাঁ দিয়েছে এখানে এসএল। হ্যাঁ, এবার অনেকটা দূর হয়ে যাচ্ছে, তো ওই জন্য আমি আর এন্ট্রি নিইনি, আর ঢুকিওনি, যে অনেকটা দূর হয়ে গেছে, আগের দিনের এটা থেকে এটা অনেকটা এইভাবে নিচেই ঢুকতে চলছে। পারতে, এটা এখানে ঢুকতে পারতে, প্রথম পুষে না, দ্বিতীয় পুষে ঢুকতে পারতে। হুম হুম বুঝতে পারলে? হুম হুম। হুম। আর দেখো, কোনো আচ্ছা। জায়গাতেই এই কারণেই মোমেন্টামে আসেনি, ওগুলো সব এতে এসছে, দেখেছো? দেখো, ইনসাইড বারের এটাই পাওয়ার, ইনসাইড বার স্ক্যানার হয়েছে বলে কত বড় মুভমেন্ট হয়ে গেল দেখো। তুমি ইনসাইড বার থেকে খুঁজেছিলে, হ্যাঁ 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 হ্যাঁ, আমি ইনসাইড বার থেকেই খুলেছিলাম। স্ক্যানারের পাওয়ারটা আমার দেখো, বেশিরভাগ ইনসাইড বার চার্জ সব স্ক্যানার ইনসাইড বার। যখন পাবে, একটা ডাইরেকশনে ওকে মুভ করে চলে আসতে হবে, হুম হুম। যে কোনো একটা ডাইরেকশনে ও ভেঙে যাবে পুরো একদম। নেক্সট। নেক্সট হচ্ছে কলপল। এটা ইনসাইড বার ছিল না, কিন্তু এটা আমার কনকর, ইয়েতে এসেছিল। হুম। কনকর না কন, কোলগেট, কোলগেট যেটা। আচ্ছা আচ্ছা, কোলগেট। হুম হুম। এটার আমার নেওয়ার জায়গা ছিল 10টা 9, 10টা 9-এর 3 মিনিটের ক্যান্ডেল, 10টা 9-এ। ওইটা কি ঠিক জায়গায় নিয়েছি আমি?
10টা 9। 10টা 9 ক্যান্ডেল। 6, 7, 8, 9। না, তুমি এখান থেকেই ঢুকে যাওয়া উচিত ছিল তোমার, এখান থেকেই ঢুকে যাও, একটু লেট হয়ে গেল আর কি, হয়েছে ঠিক আছে, বাট একটু লেট হয়ে গেল তোমার। এখান থেকেই তোমার যখন পুশ করে দেয় না 1:1 স্পেস, তুমি পিডিএল অবধি পাচ্ছিলে, হুম বুঝতে পারলে? তো এটা প্রথম নিয়ে নেওয়া উচিত ছিল তোমার, তারপরে তো বোনাস পেতে তুমি ধরে, বুঝলে? এটা এন্ট্রি অবশ্যই পারফেক্ট, কোনো অসুবিধা নেই। ট্রেন্ডে গিয়ে করে এন্ট্রি নিয়েছো পুরো, ওকে, রিসিভ কর, কি বলছো? ট্রেন্ডে গিয়ে এন্ট্রি নিয়েছো পুরো, ওকে। তো এবারে কি হচ্ছে, এখান থেকে যে ট্রেন্ডে গিয়ে এন্ট্রি নিয়েছো কোনো অসুবিধা নেই, কিন্তু কি হয়, একটু লেট এন্ট্রি হয়ে গেছে আর কি, একটু লেট, ওকে। ওকে। আর নেক্সট পিআই ইন্ডিয়া। পিআই, ডান দিকে লাগাতে হবে। ডান দিকে না বাম দিকে? আচ্ছা, এটাই কি করেছিলে? এটা 9টা 39-এ যখন আগের দিনে স্ট্রাকচার ব্রেক করেছিল, ওই যে একটা 3 মিনিটের স্ট্রাকচার তৈরি করেছিল, আচ্ছা, 9টা 21, ওই 9টা 39, 39, ওকে 9টা 39-এর ক্যান্ডেল। ওকে ওকে। তোমার মোমেন্টামে এখানেই তোমার হাফ ক্যান্ডেল এসেলে তুমি ঢুকে যেতে পারতে, এবার এখানে ক্লোজিং বেসে নিলাম, এখানেই তোমার এন্ট্রি হয়ে যেতে পারতো, ওকে। আরেকটা জিনিস, কিন্তু সবসময় একটা জিনিস মাথায় রাখবে, এটা প্রিভিয়াস ডে ডেল্টা পয়েন্ট, ঠিক আছে? তো এখানে ঢুকে গেলে প্রিভিয়াস ডে ডেল্টা অবধি একটা হলো, তারপরে পিডিএইচ অবধি বাকি পেয়ে যেতে পারবে, অসুবিধা নেই। প্রত্যেকটা জায়গাতে তুমি স্ট্রাকচার ব্রেকের উপরে গিয়ে করেছো, বাট হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা। স্ট্রাকচার ব্রেকের উপরে গিয়ে করেছো, কোনো অসুবিধা নেই। তো কিছু কিছু জায়গাতে যখন মর্নিং এর মোমেন্টাম সেটআপ গুলো দিচ্ছ না, তখন এই পুশ গুলোর উপরে মাথায় রাখবে, ঠিক আছে? কারণ এগুলোই অনেক ফাস্ট এন্ট্রি, অনেক ছোট এসএল এর সাথে এন্ট্রি দিয়ে দেয়, বুঝলে? লেট এন্ট্রি প্লেয়ারদের কি হলো দেখো, এখান থেকে আবার ট্র্যাপ করে দিয়েছে, হুম হুম। হ্যাঁ। তারপর একটা হচ্ছে ডালমিয়া ভারত। ডালমিয়া ভারত, ডালমিয়া ভারত হেভি স্টক, রিভার্সাল। হ্যাঁ, রিভার্সাল হয়েছিল। আমি নিয়েছিলাম 9টা 27-এর ক্যান্ডেলে, মানে ওইটা আমার নোট করা হয়েছিল। গুড, কারণ কারণ হচ্ছে, কারণ কেন বলতে পারবে, কেন 9টা 87 বা কেন ঢুকলে? ওটা হচ্ছে ফার্স্ট যে ক্যান্ডেলটা হয়েছিল তার হাফ 50। আচ্ছা, 50-র হাফকে ব্রেক করে গিয়ে উঠে গেছে, হ্যাঁ, তারপরে হচ্ছে মান্থলি, উইকলি অ্যান্ড কাপ্পা, আর তারপরে আবার প্রিভিয়াস ডে লো, এইগুলো সব ব্রেক করে উপরে উঠেছে, অনেকগুলো গুড ইয়ে উপরে নিয়ে উঠেছে। গুড। এখানে সবকটা চলে আসছে, নিচ থেকে মার্কেট রিজেকশন পেয়েছে, আর সব থেকে বড় কথা, কত বড় ক্যান্ডেল দিয়ে পিডিএল ব্রেক করেছে, কত বড় ক্যান্ডেল দেখতে পাচ্ছ, 1.5%-এর ক্যান্ডেল, 1.5% কোথায়, পুরো নিচ অব্দি যদি নিই 2.5%-এর ক্যান্ডেলে পিডিএল ব্রেক করেছে। এত বড় ক্যান্ডেলে পিডিএল ব্রেক করলে মার্কেট নিচে যায় নাকি, মার্কেট রিভার্স হয়ে যায়? এগুলো তো ট্র্যাপ করা মানুষদেরকে। দেখো, যখনই এত বড় ক্যান্ডেল দেবে তখন ওয়েট করবে না পুরো ক্যান্ডেল ব্রেক হওয়ার, তখন ডিরেক্টলি পুশ যখনই পিডিএল এর মধ্যে করে দেবে তখনই ঢুকে যেতে পারবে, বাস। দেখো মার্কেট বিন্দাস উপরে ভেঙে গেছে, ডেল্টা অবধি আমার ফুল টার্গেট পেয়ে যেতে, এখানে এম লাইন ডেল্টা সবাই আসছে, আমার রিভার্সাল পাওয়া মানে তো আমার এম লাইন অবধি তোমার প্রথম টার্গেট নিতেই হবে। গুড, এটাও পারফেক্ট, কোনো অসুবিধা নেই। কিন্তু একটু একটু বুঝতে পারছো, যেগুলো জায়গাগুলো একটু লজিক্যালি, যে ওই যে জাস্ট ছোট্ট সিলি এর জন্য এসএলটা বেশি আসছিল, ঠিক আছে, কোয়ান্টিটি কম করে দিতে হয় না হ্যাঁ তো স্যার, এসএল বেশি আসছে, বাট লজিক্যালি পয়েন্টগুলোকে একটু দেখে নেবে যে মেবি মার্কেটকে একটু হলো একটু হালকা একটু একটু স্পেস দিতে হয়, কারণ তবে উইক হার্টেড পার্সনদেরকে বের করে দিতে পারে। যেমন অ্যাজ ফর ইউ, তুমি উইক হার্টেড ছিলে বলে তুমি বেরিয়ে গেলে, হ্যাঁ, পড়ে থাকলে এসএলটা হ্যাঁ নিয়ে পড়ে থাকতাম, হয়ে যেত 1:1, তো আরামসে হয়ে যেত। তারপরে তো এতক্ষণ থাকলে তো অনেকক্ষণই হয়ে যেত। ব্যাপারটা যে তখন অনেকক্ষণ ধরে কনসুলেট করছিল, তো ভাবলাম হয়তো উল্টো দিকে রিভার্সাল করেও দিতে পারে। তো ওই তো জন্য মার্কেটে কি সেজন্য বলতো, মার্কেটে কিছু কিছু সময় মার্কেট একটু টাইম পাস করাবে, তারপরে গিয়ে দেবে, বাট লজিক্যালি এসএল গুলোকে ঠিক জায়গায় রেখে দেবে, একটু আধটু ঠিক জায়গায় ট্রেড নিয়ে নেবে, যে একেবারে মানে ছোট্ট হয়েছে ঠিক পাবে, যখনই এসছে এন্ট্রি কোয়ান্টিটি কম রেখে নিয়ে নেবে, কারণ প্রসেসটা প্র্যাকটিসে সঠিক জায়গায় যাওয়াটা মেন ইম্পর্টেন্ট পার্ট। প্রফিট করাটা তো হয়ে যাবে ভাই, প্রফিটটা তো প্র্যাকটিস হতে হতে চলে আসবে পার্টের মধ্যে,
বাট এন্ট্রি নিয়ে নিয়ে ভয় কাটানো, এন্ট্রি নিয়ে সঠিক জায়গাতে নিজের মধ্যে থেকে এই ব্যাড মেন্টালিটি গুলো বা এই যে কোশ্চেন গুলো করে কিছু কিছু জন আছে আচ্ছা চলবে কি চলবে না, বা এই জায়গাগুলো যে তৈরি হয় না, এই জায়গাগুলোকে কাটাতে হবে। কাটাতে পারবে তখনই যখন ট্রেড নেবে ওই জায়গাতে। কম নাও, সব থেকে লোয়েস্ট কোয়ান্টিটি নাও বা ট্রেড নাও, তবে ভয় বেরোবে নিজের মধ্যে থেকে। বা বিভিন্ন রকমের যদি নেগেটিভ বা একটা পজিশন নিতে যাচ্ছি তার এগেনস্ট থট আসছে, এগেনস্টে থট আসছে আমার, রাইট? তো এগেনস্ট থটকে যখন তুমি ডোমিনেট করতে যাবে তোমাকে কিন্তু পজিশন নিতে হবে, ওর বাধ্য, ওর এগেনস্টে কথা বলতে হবে, তোমাকে ক্লিক ওর এগেনস্টে করতে হবে। সেট আপ মেন প্রায়োরিটি, বাকি থিঙ্কিং প্রায়োরিটি নয় কখনো। ওকে, আর কোনো কোশ্চেন তুষার? এইবার হচ্ছে যে এই যে ডালমিয়া ভারত আর কোলগেট আর পিআই ইন্ডিয়া, এই হ্যাঁ, তিনটেতে এখন আরইসিবি সেট আপ করে রেখেছি। আচ্ছা, ডালমিয়া ভারত আরইসিবি সেটআপ হবে না, কেন বলি? কারণ পিডিএইচ পিডিএল এর মধ্যে পড়ে আছে। আচ্ছা, আরইসিবি এটা একটা সেটআপের মেন থিংসটাই হচ্ছে পিডিএইচ পিডিএল এর বাইরে যেতে হবে তাকে, বাইরে তবে হতে হবে। হ্যাঁ আরইসিবি। হ্যাঁ হ্যাঁ। তো এটা কোন হুম কনসেপ্টের মধ্যেই আসবে না। এখানে যদি তুমি কোনো ট্রেড করো দ্যাট উইল বি আন্ডার স্ট্রাকচার ব্রেক, ওটা স্ট্রাকচার হুম হুম ব্রেকের হুম। আন্ডারে আসবে, বাট ওটা আরইসিবি কনসেপ্টের মধ্যে আসবে না। কারণ যখন পিডিএইচ পিডিএল এর মধ্যে কোনো স্ক্রিপ্ট বা কোনো স্টক থাকবে দ্যাট ইজ টোটালি সাইডওয়েজ ক্যারেক্টার, হুম হুম। তো ওটা কোনো আর বাদ সেটআপের বাকি, মধ্যেই আসবে না। বাদ বাকি দুটো ঠিকঠাক আছে, যেমন কোলগেট পিডিএল এর বাইরে আছে, আর পিআই পিডিএইচ এর বাইরে আছে, ওপরে আছে। কোলগেট গুড সিলেকশন। হুম কোলগেট ভালো সিলেকশন। ওকে, হ্যাঁ এটা গুড, কোনো অসুবিধা নেই। বাট একটা জিনিস দেখবে, একটা জিনিস মাথায় রাখবে, প্রপারলি স্ট্রাকচার ব্রেক হচ্ছে, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রেখো, দিস ইজ এ পাওয়ারফুল পারসন, একটা খুব পাওয়ারফুল পারসন এসে পিডিএল ব্রেক করেছে, দেখছো হুম কতটা হুম হুম। খতরনাক তার মধ্যে সেল অফ রয়েছে, কত বড় সুন্দর ডব্লিউআরসি, আবার 15 মিনিটে সে পিডিএল ব্রেক করেছে ইনক্লুডিং পুরো স্ট্রাকচার পয়েন্ট, রাইট? মেবি নিফটি সাইডওয়েজ রয়েছে, ইট ক্যান গিভ টোটাল সাইডওয়েজ ডে। ওকে, আর যখন স্টক সাইডওয়েজ তখনই থাকে মেবি ম্যাক্স 12টা, 10:30, 11টা, 12টার পর থেকে, যখন মেইন ইন্ডাইস টোটালি প্যারালাইজড হয়ে যায়, ঠিক আছে? প্যারালাইজ পুরো, তো স্টক প্যারালাইজড হয়ে যাবে, ও ওরকম টাইম পাস করতে থাকবে, এক দুজন এদিক ওদিক দিয়ে দেবে, এদিক ওদিক। তো মেইন ইন্ডাইস যখন প্যারালাইজড আছে মানে তাকে কোনো ইন্ডাইসই নেই যে তাকে মুভ করা আছে। সে মেবি মিডিয়া সেক্টর হতে পারে, মেবি সিমেন্ট সেক্টর হতে পারে। কি হয়েছে এগুলো? পয়সা পাঠা নিয়ে আসতে পারো। তো সিমেন্ট সেক্টর এগুলো, রাইট? তো যা যা সেক্টর, হোয়াট এভার দ্য সেক্টর, প্রত্যেকেই তো হচ্ছে নিফটির পার্ট না, রাইট? তো নিফটি যদি মুভ না হচ্ছে তাহলে কোনো সেক্টরই মুভ হচ্ছে না, রাইট? তো এই জন্যই যদি মেন ইন্ডাইস পিডিএইচ পিডিএল এর মধ্যে টাইম পাস করে চলেছে, তাহলে আলটিমেট স্টকের মধ্যেও কিন্তু এরকম টাইপের কন্ডিশনস গুলো আমরা প্রচুর টাইম দেখতে পাবো, প্রচুর টাইম। আর তখন দেখবে যে বারবার পাঙ্গা নিতে যাবে না, এটুকু মাথায় রাখবে যে কি আজকের মেন ইন্ডাইস সাইডওয়েজ রয়েছে, আমি এত বেশি বেশি রিস্ক নিতে পারবো না স্টকের ক্ষেত্রে, যদি নেই তাহলে ভুলভাল হবে, উল্টো পাল্টা দিকে যাবে, রাইট? কারণ আমি জানি মেন ইন্ডাইস সাইডওয়েজ উপর নিচে করবে, উপর নিচে কেন করছে? যদি আমি বলি কোলগেটে ঢুকেছে, তো কোলগেট কার পার্ট? কোলগেট তো অলরেডি নিফটির পার্ট, তো নিফটি উপর নিচে করছে তো কোলগেট ওই করবে, চুপচাপ একটু মাত্র এরকম করবে উপর নিচে। সে যদি ব্রেকআউট দেবে, দিয়ে ফেক ব্রেকআউট হয়ে চলে আসবে, রাইট? তো এই জিনিসগুলো যে কোন দিন করবো আর কোন দিন করবো না, বুঝতে পারলে? নেক্সট কি ছিল তোমার? পিআই ইন্ডিয়া। এটাই তো নাকি? আচ্ছা, পিআই ইন্ডিয়া না, ইন্ডাস্ট্রিজ, এটাও ভালো সিলেকশন মনে হচ্ছে অবশ্যই। হ্যাঁ, অসুবিধা নেই, গুড।
এই সেই পিডিএইচ ব্রেক করা পাবলিক, ঠিক আছে, এর তলা অবধি পুরো স্ট্রাকচার পয়েন্ট বানিয়েছে, এটা ব্রেক করলে এম লাইনও পুশ করে যাবে, ঝরে যাবে নিচের দিকে, জায়গাও খুব ভালো খালি আছে, ওকে, ট্র্যাপও হয়ে যাবে প্রপারলি ওপর থেকে। নেক্সট প্রিয়াঙ্কা দাস। হ্যাঁ স্যার, ব্যাংক নিফটি 1 মিনিটের চার্ট 9টা 28, আচ্ছা সরি 27। 1 মিনিটে, আচ্ছা 1 মিনিট ডান দিকে রয়েছে। নটা 27। হ্যাঁ 22, 23, 24, 26, 27, আচ্ছা 27 এখানে, 25, না স্যার 27, আচ্ছা 27 এখানে, হ্যাঁ হ্যাঁ 27 28। স্যার দেখুন, ওটা তো স্যার 28-এর ক্যান্ডেলটা প্রিভিয়াস উইক লোকে স্যার ব্রেক করলো, হ্যাঁ প্রিভিয়াস উইক লোকে ব্রেক করলো। তারপর স্যার এখান থেকে একটা ট্র্যাপ সেট আপ তো এলো। পিডিএইচ পিডিএল এর মাঝখানে অলরেডি এখান থেকে পিডিএল থেকে মার্কেট ট্র্যাপ করে পুশ করে গেছে, লোয়ার হাই ব্রেক করে পুশ করে দিয়েছে, 48 কে উপরে পুশ করে দিয়েছে, এখানে ট্র্যাপ তো এভাবে হবে না, এখানে কোথায় স্ট্রাকচার, কোনো স্ট্রাকচারই তো নেই না, মার্কেট তো বরং এই যে স্ট্রাকচার বানিয়েছিল কালকের দিনে দাঁড়িয়ে, সেই স্ট্রাকচারকে নিচে ব্রেক করতে গিয়ে সেখানে এখানে ট্র্যাপ করে দিয়েছে, তাই সে উপরে ধরে বসে আছে এখন। ও তার মানে পিডিএল এর মধ্যে কোনো রেফারেন্স পয়েন্ট থেকে সেরকম ট্র্যাপ আসবে না? না, পিডিএইচ পিডিএল এর মাঝখানে রেফারেন্স পয়েন্ট দিয়ে ট্রেড ট্র্যাপ নিও না, শুধুমাত্র প্রিভিয়াস মান্থ হাই লো ছাড়া, এটা তো প্রিভিয়াস উইক হাই লো, তো শুধুমাত্র ডিরেকশন বোঝাচ্ছে, ওখানে গিয়ে করে তোকে ট্র্যাপ করতে পারবো না। দ্বিতীয় কথা বলো যে এই যে 1 মিনিটের পুশটা এসছে, এ কে এত বড় পুশ কেন নিয়ে এসছে, সে তো সবাইকে ব্রেক করে দিয়েছে। এখানে কি কোনো লোয়ার হাই এরকম করে কি ব্রেক হয়েছে যে কোনো এরকম ভাবে মার্কেট আবার নিচে চলে যাবে? কোনো কিছুই হয়নি, এটা তো জাস্ট পুশ করে উপরে নিয়ে যাওয়া, একটা রিট্রেসমেন্ট, নেক্সট ওয়ান মোর মুভ। আচ্ছা ঠিক আছে স্যার। স্যার আর একটা আমার চার্টে প্রবলেম হচ্ছে, আপনার 1 মিনিটের ফার্স্ট ক্যান্ডেলটা গ্রিন হয়েছে, আমার চার্টে স্যার রেড হয়েছে, কিন্তু ভলিউম আবার গ্রিন হচ্ছে, এরকম স্যার অনেক দিন ধরেই হচ্ছে। এই কিসের চার্ট ইউজ করছো? স্যার ট্রেডিং ভিউ। ট্রেডিং ভিউতে এরকম হবে কেন, এরকম হবে? হ্যাঁ স্যার এরকমই হচ্ছে, আমি আপনাকে তাহলে ছবি। আমার 1 মিনিটের ক্যান্ডেল গ্রিন হয়েছে, তোমার 1 মিনিটের ক্যান্ডেল রেড? হ্যাঁ রেড, এমনকি 3 মিনিটেরও ফার্স্ট ক্যান্ডেল, প্রত্যেক দিন স্যার প্রথম ক্যান্ডেলটাই এরকম প্রবলেম হচ্ছে। কই আমাকে পিক পাঠাবে তো। আচ্ছা স্যার ঠিক আছে, এটাই স্যার সমস্যা হচ্ছে, আর আরেকটা কিছু জিনিস যেটা, আরেকটা জিনিস যেটা, এটা রেড, আর 3 মিনিটের ক্যান্ডেলটাও রেড। হ্যাঁ 3 মিনিটের ফার্স্ট ক্যান্ডেলও আমার রেড হয়েছে, কি করে হয়? অথচ আমার ভলিউম দেখাচ্ছে গ্রিন। না না, 3 মিনিটের ফার্স্ট ক্যান্ডেল তো ডব্লিউআরসি হয়ে গেছে, আমি তো ওইটুকু রিক্সেই ঢুকে গেছিলাম, 3 মিনিটকে আইডেন্টিফাই করেছি, 1 মিনিটকে আইডেন্টিফাই করেছি, ওখানেই ঢুকে গেছি। না স্যার আমার রেড ক্যান্ডেল হয়েছে স্যার, এরকম স্যার আগে হয়েছে। আপনি যে যদি ব্রোকারকে দেখি আমি, আপনি যে শর্ট ভিডিওগুলো করে পাঠান না স্যার, ওতেও আমি দেখেছি আগেও যে প্রথম ক্যান্ডেলটাই আমার গন্ডগোল হচ্ছে, মিলছে না। না ব্রোকারেও তো সেম। আচ্ছা তোমার ট্রেডিং ভিউ কি, ট্রেডিং ভিউ রয়েছে আমাকে একবার ট্রেডিং ভিউটা দেখাবে একবার, আমার সাথে নিয়ে নেবে একবার, গুগল মিট ফিট কিছু নিয়ে নেবে একবার, দেখাবে ট্রেডিং ভিউটা পরে, ঠিক আছে? কি রয়েছে, কিছু ল্যাগিং নাকি কোনো ল্যাগিং প্রবলেম কিছু রয়েছে, মানে তোমার তোমার টাইমিং ঠিক আছে, এখানে নিচে দেখবে তো টাইমিং ঠিক আছে নাকি, ঠিক আছে? টাইমিং থেকে দেখার চেষ্টা করবে এখানে এরকম কিছু ঘটনা ঘটছে নাকি, আরেকবার দরকার পড়লে আরেকবার অন্য একটা দুটো ট্রেডিং ভিউর সাথে ওটাকে তুমি ম্যাচ করো, তোমার কাছে অন্য জিমেল আছে তো অন্য জিমেল থেকে আরেকটা ট্রেডিং ভিউ ওপেন করো, দিয়ে দেখো সেই ট্রেডিং ভিউতে কি ডিফারেন্স। ঠিক আছে স্যার। ওকে, এরকম করে একটুখানি ও একটুখানি করো, দিলে দিগলে বুঝতে পেরে যাবে, তাহলে ওটাকে বন্ধ করে দাও, এটাকে নতুনটা যেটা রয়েছে সেটাকে ইউজ করো, তোমার যে ডিএস গুলো প্রবলেম রয়েছে কিছু না কিছু মেবি
প্রবলেম থাকতেই পারে, রাইট? তো ওটার জন্য ওটাকে বাদ দিয়ে ইউজ করা। আই হোপ আমার কাছে, আমি যদি ফ্রি ভার্সনে ইউজ করি, দেখি তো আচ্ছা এটা তোমার প্রিমিয়াম ভার্সন, ফ্রি ভার্সনটা দেখি। অ্যাকচুয়ালি জিনিসটাকে আইডেন্টিফাই করাটা দরকার। আমি ফ্রি ভার্সনে যাচ্ছি, ওকে। এই তো ফ্রি ভার্সনে তো সেম থিংস। আমি তো এখানে লগ ইন টুকুও করিনি যে এখান থেকে জানবে যে কেউ রয়েছে, কেউই নেই, কোনো সাইন ইন করা নেই, সোজা ডিরেক্ট খুলে কিছুই নেই, ডিরেক্ট ট্রেডিং ভিউতে ঢুকে গেছি গুগল থেকে খুলে গিয়ে, কোনো সাইন ইন নেই। এখানেও তো একই জিনিস, তার মানে দ্যাট মিন্স তোমার কোনো প্রবলেম রয়েছে ট্রেডিং ভিউতে। ট্রেডিং ভিউটা চেঞ্জ করো মেলটাকে, ঠিক আছে? অন্য মেল দিয়ে আচ্ছা ট্রেডিং ভিউ ওপেন করো। ঠিক স্যার আছে। ওটা চার্ট সেটিংসে গেলে ঠিক হয়ে যাবে, আমারও হচ্ছিল। চার্ট সেটিংসে কি রয়েছে? চার্ট হ্যাঁ, সেটিংসে চার্ট সেটিংসে ওখানে ওই সিম্বল অপশনে যা, হ্যাঁ, সিম্বলে গেছি। ওই যে ওপরে যে কালার বার যেটা আছে না, ওটা টিক মার্ক আছে ওনাদের। আচ্ছা, এটাকে টিক মার্ক করে দিতে হবে? না, এটা বন্ধ, টিক মার্ক করে রাখলে হবে না স্যার, এটা বন্ধ রাখতে হবে। না না না, এটা আলাদা জিনিস। আচ্ছা ও, আমার কিন্তু এটা হচ্ছিল। বেশ, ঠিক আছে। ঠিক আছে, এটা একবার এই যে বললো, এটা একবার করে দেখে নেবে, ঠিক আছে? এটা যদি হয়ে থাকে কোনো প্রবলেম, আমি জানতাম এরকম কিছু রয়েছে বলে। ঠিক আছে ঠিক আছে, স্যার, আমাদের ঠিক আছে। স্যার তাহলে ট্র্যাপটা তাহলে ব্যাকগ্রাউন্ড নাম্বার, প্রিভিয়াস মান্থ, হাইলো আর পিডিএল। দেখো, ট্র্যাপের তিনটে ভাবে প্রসেস রয়েছে, জাস্ট কিছু নয়। আমি যদি বলি কি যে আমার এই রেঞ্জ যে আওয়ারলি জোনস রয়েছে তাকে আমার ব্রেকডাউন করতে পারলো না, এখানে গিয়ে উইক বানিয়ে দিল। এখান থেকে যদি সে লোয়ার হাই ব্রেক করে থেকে হায়ার লোতে যদি চলে আসে, তবে গিয়ে আমার এই ব্যক্তিগুলো ট্র্যাপ হবে, ঠিক আছে? ঠিক তেমনি একই রকম ভাবে তুমি এখান থেকে মেন পুশ তো এ করে দিয়েছে না, তো এখান থেকে তো কোনো ট্র্যাপ হচ্ছে না। আরেকটা জিনিস 3 মিনিটে দেখো, এখান থেকে আরেকটা জিনিস, তুমি পিডিএল মাঝখানে 1 মিনিটে সকালবেলা ইউজ করে দিতে গেলে কিসের জন্য? আরে কমসে কম পিডিএল তো কমসে কম ছুঁক, কাউকে তো ট্র্যাপ করুক। এত স্মলার টাইম ফ্রেমে 1 মিনিটে পিডিএল এর মাঝখানে তুমি তো লজিক্যালি তুমি তো নেওয়ার সাথে সাথে হারারংটুকুও দেখোনি, সঙ্গে সঙ্গে ঘুরে গেছে। স্যার আমি কল সাইডে এন্ট্রি নিয়েছিলাম। কল সাইডে এন্ট্রি? হ্যাঁ। আমি তো ভাবছি এটা ফুট সাইডে এন্ট্রি নিয়ে বসে আছো তুমি। না স্যার, আমি কলে এন্ট্রি নিয়েছিলাম, ওই দেখলাম প্রিভিয়াস উইক লো আরে ব্রেক সেটা তো করতে গেল, বলবে ব্রেক যে আমি করতে নিচের পারলাম না। দিকে ট্র্যাপ করেছি, এখান থেকে নিয়েছি। আমি তো ভাবছি তুমি এই ক্যান্ডেলে এন্ট্রি নিয়েছো, 9:27 1 মিনিটের ক্যান্ডেল দেখো কি হয়েছে। না 9:27 স্যার, 1 আমি মিনিটের ক্যান্ডেল দেখো, তুমি যে ক্যান্ডেলটা বললে সে ক্যান্ডেল নিচের দিকে যাচ্ছে, গ্রিন ক্যান্ডেল, রেড ক্যান্ডেল। আমি হ্যাঁ তখন স্যার, থেকে রেড বসে আছি ক্যান্ডেল। তুমি লস করেছো ট্রেডটাকে নিয়ে, উল্টো না চলে স্যার, গেছে। আমি বলছিলাম যে ওই ক্যান্ডেলটা ব্রেক করলো, তারপর স্যার না, এটা ট্র্যাপ এম বলতে লাইনের যেও না, উপরেও এটাকে চলে গেল। এইভাবে লজিক্যালি বলতে যেও না, এগুলোকে ট্র্যাপ, তাহলে কনসেপ্ট মিস্টেক হবে। তুমি কল সাইডে ট্রেড নিয়েছিলে? হ্যাঁ স্যার, কল সাইডে নিয়েছি আমি, ও, 30+ পয়েন্ট আমি নিয়েছি এক আমি লটে। ভাবছি যে এটা এরকম ব্রেক হয়েছিল, উপরের দিকে গেছিল, দিয়ে এই ক্যান্ডেল এখান থেকে দেখো 9:28 ক্যান্ডেল বললে, 9:28 ক্যান্ডেল এটা। হ্যাঁ স্যার, ওটা ব্রেক করেছে, আমার বলাটা স্যার ভুল হয়েছে আর কি, সরি সরি আমি স্যার। জানি এখান থেকে ট্রেড নিতে চেয়েছো আর তুমি এখানে গিয়ে লস খেয়ে গেছো। দেখো, এটা তো তাহলে পারফেক্ট করেছো। তাহলে জাস্ট কিছু নয়, অ্যাগ্রেসিভ এন্ট্রি নয়, জাস্ট রিট্রেস করে সেকেন্ড বারে যখন সে আবার পুশ করেছে সেটা। হ্যাঁ স্যার, এম লাইনের ওপরেও গেছে, তারপর আমি নিয়েছি। ইয়েস, ওটা গুড। আমি নিয়েছি এটা পারফেক্ট, এটা নটা পারফেক্ট তাহলে একদম। 30-এ। না, এটা পারফেক্ট করেছো। আমি ভাবছিলাম যে ভাই তুমি হয়তো এখান থেকে নিচের ট্রেড নিয়েছো, নিচে এরকম উইকলি আই ব্রেক করেছে, তারপরে ট্র্যাপ করেছে বলে নিচের দিকে ট্রেড নিয়েছো, তাহলে ঠিক আছে। আচ্ছা স্যার। ওকে, গুড গুড। না, এটা একদম পারফেক্ট এন্ট্রি। আমি তো বলবো এটার থেকে এ এন্ট্রি অ্যাগ্রেসিভ এন্ট্রি, আর এটা বেশি, অনেক বেশি রেসপেক্টেড উইথ প্রাইস অ্যাকশন এন্ট্রি। ওকে, গুড। হ্যাঁ স্যার, আমার ওই প্রথমে বলাটা স্যার ভুলে গেছিল আর ঠিক কি, আছে, সরি ঠিক আছে, স্যার। কোনো অসুবিধা নেই। আর প্রফিট স্যার করেছো যখন চারটা কোনো আমি অসুবিধা নেই। একবার দেখি, তারপর আপনাকে আমি জানাবো কি হচ্ছে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ওকে।
নেক্সট পাপ্পু ঘোষ। হ্যাঁ স্যার, গুড মর্নিং। মর্নিং, বল। বলছি স্যার, কালকে আমি আমার হোমওয়ার্ক গুলো পাঠিয়েছিলাম। হ্যাঁ, আমি চেক করব। কালকের থেকে অনেক রাত্রি হয়ে গেছিল, ভিডিও আচ্ছা, ভিডিও আপলোড করে আমার 1:30টা বেজে গেছিল, চেক করা হয়নি। আজকে কাজ শেষ ওকে হোক, আমি বিকেলে চেক করব সব। ওকে স্যার, ঠিক আছে। ওকে, আর কোনো কোশ্চেন? আচ্ছা, অভিষেক বলো। হ্যাঁ দাদা, বলছি আরএসিবি যে ভোল্টাসটা দিলে না, একটু ভোল্টাস। হ্যাঁ, ভোল্টাস। হ্যাঁ দাদা, ভোল্টাসে যে এন্ট্রি দিল কোথায় এন্ট্রি? 5 মিনিটে। ভোল্টাস 5 মিনিটে কোথায় এন্ট্রি দিয়েছে? না, 15 মিনিট, 5 মিনিটেই যায়নি। 15 মিনিটেই দেখতে পাচ্ছি না কোথায় এন্ট্রি দিয়েছে, দেখতে পাচ্ছি না। এই তো তোমাদের সামনে, আমি তো তারপরে মাঝখানে ঢুকিও নি, আমার কাছে যা ছিল তাই পড়ে আছে। কোথা থেকে এন্ট্রি দেখতে হবে? তাহলে আমি কি দেখলাম? এই যা। সরি সরি দাদা, আমি তাহলে ভুল আমি এন্ট্রি তো করেছি। এখানেও যাইনি, আমি তো এখানেই চলে গেছিলাম। এগুলো তোমাদেরকে দেখিয়ে সোজা এখানে চলে গেছিলাম আমি। এখানে কি কোথায় হ্যাঁ, এন্ট্রি দিয়েছে? কোথাও একটা ক্যান্ডেল 15 মিনিটেই দেখছি, কিছু দেখতে পাচ্ছি না আমি এন্ট্রি। 5 মিনিট তো ছেড়েই দাও। হুম হুম হুম। দেখো দেখো, ঠিকঠাক হুম, দেখো, অন্য কি চার্ট দেখেছো? ঠিক আছে ঠিক আছে দাদা। পাপন আচ্ছা বালুই। আচ্ছা। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বল। হ্যাঁ, বলছি আজকে আমি একটা মোমেন্টাম ট্রেডিং নিয়েছিলাম, একটা ট্রেড নিয়েছিলাম শ্রীরাম ফাইন্যান্স। একটু খুলবেন তো এটা 3 মিনিটে? কিছুই তো করেনি। আচ্ছা, এখানেই রয়েছে। কি নিয়েছিলেন এখান থেকে? 3 মিনিটে 4 নাম্বার ক্যান্ডেল, যেটা যেটা আপনার মান্থলি লো আর উইকলি লোটার উপরে গেছে। হ্যাঁ। হ্যাঁ, এইটা এটা থেকে আমি ট্র্যাপ সেট আপে নিয়েছিলাম, কিন্তু আচ্ছা। আমার এখানে আমি প্র্যাকটিস করছিলাম, বেশি কোয়ান্টিটি নেই নাই এমনি। তা আমি এইটা লোর ব্রেক করার পরে আমি নিয়েছিলাম, বুঝলেন তো, সেল সাইডে। হুম। এইটা কি এন্ট্রিটা ঠিক ছিল? তুমি এখান থেকে গিয়ে এখানে ট্র্যাপ, তোমার এখানে ট্র্যাপ হয়ে গেছে, এটা এখানে এন্ট্রি হয়ে গেছে, এটা তোমার কন্টিনিউয়েশন ট্রেড। তুমি এখানে কেন না, আবার আমি ট্র্যাপ এখানে কি হচ্ছে? ভাবলাম, আমি আপনাকে বলি আমার না, থট গুলো অলরেডি আমি বলি। পিডিএল এর তরফ আমি থেকে পুশ করেছে, ভাবার কথা নয়, ভাবার কথা নয় বাবা। হ্যাঁ ভাবার কথা হ্যাঁ নয়, হ্যাঁ এগুলো লজিক গুলোকে আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করো, ভেবে ট্রেড করবে। হুম ভেবে হুম হুম কখনো ট্রেড করবে না যে আমার মনে হচ্ছে এটা করছি, বা আমি ভাবলাম এটা হচ্ছে, রাইট? দেখো, কি হুম হলো এখান থেকে, এখানে যদি আমি বলি, কোথায় গেছে? এখানে আমি যদি বলি, দেখো মার্কেট কি করেছে, মার্কেট তার পিডিএল কে ব্রেক করেছে, রাইট? বাট হুম পিডিএল কে ব্রেক করে সে কন্টিনিউয়েশন করতে পারেনি। ওকে, তো হুম কন্টিনিউয়েশন করতে পারেনি, কিন্তু কি করলো, যে তুরন্ত তখনই পুশ করে, পরের ক্যান্ডেলই পুশ করে পিডিএল এর মধ্যে কাপ্পার উপরে দিয়ে দিয়েছে। আমি কি হুম বলেছি, যে যখন মার্কেট এত দূর থেকে হঠাৎ করে মার্কেট এক্সটেন্ড হয়ে যায়, একটা গাডার ধরা রয়েছে, তুমি হঠাৎ হুম করে সকালবেলা টেনে ধরেছো, তো ভাই তারপরে সে সাস্টেন হতে পারছে না, প্রাইস পুশ করে দিয়েছে, তার মানে রিট্রেসমেন্ট চলে আসবে তোমার কাছে। তারপরে এটা আর এসএল হিট হওয়ার পরে তার জন্য ফিক্স লোকেশন কে? পিডিএল। লোকেশন ফিক্স আছে, শুধু জাস্ট খিচ্ছে কেমন ভাবে আমি সেটাকে আইডেন্টিফাই করব আর ট্রেড নেব। আমি এখান থেকে ট্র্যাপ, এটা নয়, দেখো ওই কন্ডিশনেই মার্কেট চলে রয়েছে এখনো, যেটা ও করেছে সকালবেলা, যে এখনো সমস্ত আছে। বায়ারদের পুশ করেছে। হ্যাঁ, মার্কেট ধীরে ধীরে যাচ্ছে, বাট বায়ারদেরকে যে, সমস্ত সেলারদেরকে যে ট্র্যাপ করেছে, ওই করেই কিন্তু উপরে উঠে যাচ্ছে। তারপরে স্যার এটার মধ্যে আবার আমি এটা এসএল হিট হওয়ার পরে আমি রিভার্সাল নিয়েছিলাম 9টা 51 ক্যান্ডেলটা। এই এন্ট্রিটা ঠিক ছিল। 9:42, এইটা বাই সাইডে নিয়েছিলাম 9টা 51। হ্যাঁ, ওইটা যেটা ডেল্টা লাইনেও ব্রেকআউট হয়েছে, এম লাইনেও ব্রেকআউট হয়েছে, সেইটা। সব ব্রেকআউট হয়েছে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছিলে না, এখানে হ্যাঁ, যে এখান থেকে যে কাপ্পার থেকে যে রিট্রেসমেন্ট নিয়ে আবার এখানে দিয়েছিল, এটা এটা ওইটা ডাব্লিউআরসি কনফিউজ হয়ে গেছিলাম যে ওটা ডাব্লিউআরসি নাকি, এটা তো সেই পুরো জন্য ডব্লিউআরসি। দিয়ে তারপর আমি উপরে গিয়ে ওই 9টা 51 এন্ট্রি করলাম, ওটাও এসএল হিট হয়ে গেল, আর ট্রেড করিনি। তারপর আপনার লাইভ ক্লাস জয়েন করলাম, বললাম কোশ্চেন গুলো একটু
মানে মেন্টালিটি, মানে সব আগে থেকে যে বড় ভয় জিনিসটা লাগতো। কি বলতো এখানে, ওই যে আমি একটু আগে বললাম ব্যাংক নিফটির ক্ষেত্রে কি হলো, লেট কল ওয়ার। তো লেট বায়ার হওয়া চলবে না, তোমাকে সেটআপ এখানে অ্যাক্টিভ করিয়েছে, তোমার এখানে ঢুকে যাওয়া উচিত। তোমার এগুলো পুরো কন্টিনিউয়েশন ট্রেড, তোমার এটা কোথাও বেরোনোর জায়গা নেই। হ্যাঁ একটু একটু যদি বের করে তো এখানে বেরিয়ে যেতে পারছে। ওখানেই বার করে দিয়েছে, এইটাতে ওই রেড ক্যান্ডেলটা বড়টাতে বার করে আর দিয়েছে। দ্বিতীয় কথা কি, তুমি এমন একটা জায়গায় এন্ট্রি নিচ্ছ পুরা বিচ মে, উপরে পিডিএইচ এখানে, নিচে পিডিএল এখানে, পুরো মাঝখানে তুমি ঢুকে গিয়ে করে নাচছো। ওখানে মাঝখানে ঢুকলে হবে, কোনো একটা দিকে ঢুকতে হবে, তাহলে আরেকটা দিকে এই যে ঘুরে স্যার, যেতে হবে। এই যে আপনি বললেন না মাঝখানে যখন ট্রেডটা নিয়েছিলাম তখন মানে হার্টবিট এমনিতেই বেড়ে যায়, তখন তো এগুলো আর দেখতে পাচ্ছিলাম না যে মাঝে আছি না কোথায় আছি। যাই হোক, তবে একটা জিনিস খুব লাগলো, ভালো লাগলো, মানে সেই ভয়টা আগেকার মতো ভয়টা ছিল না। এসএল নিয়েছি ঠিকই, মানে ঠিক আছে, মানে কোনো ভয় টয় লাগেনি, বা খুব সুন্দর, মানে এসএল হিট বন্ধ হয়ে গেছে, করো, কোনো দুটো ব্যাপার নেই। দুটো ডিসিপ্লিন ফলো করো, বন্ধ করো। আগের যে লস গুলো সেই জায়গায় নিজেকে ফিরিয়ে আনবে না কখনো, ঠিক আছে? আগে অনেক অনেক বড় লস নিতাম, এইবারে যেমন এসএল হিট হলো এসএল নিয়ে নিয়েছি, কোনো অসুবিধা নাই। অল্প স্বল্প লস যাই হোক, আমার প্র্যাকটিস তো হলো। আমি প্রথম ট্রেড করলাম আজকে, কালকে তো আপনাকে বলেছিলাম ওটা পারিনি ধরতে, আজকে প্রথম কালকে করলাম কালকে আপনার মিস ক্লাসে করেছো। পড়ে। দেখো এই যে হ্যাঁ, তোমার আজকের, এই যে আজকে তোমার দুটো এসএলই রয়েছে, এর জন্য নিজেকে নিজেকে দমিয়ে দেবে না, যে ভয় পাবে না আবার। এই সেম না না, আমি খুব ছোট স্টেবিলিটিটা যেন কোয়ান্টিটি নিজের মধ্যে করেছিলাম, তৈরি হয়। 10টা করে নিয়েছিলাম। কালকে দেখলে জুবিলি ফুড হাত থেকে ছেড়ে গেছিল, জুবিলি ফুড কত ভালো মুভ করে দিয়ে চলে গেছে। হুম। এইটাও এখনো ভালোই চলছে, ট্রেন ইনট্যাক আছে তো, এরা আপ ট্রেন ধীরে ধীরে যাচ্ছে, এন্ট্রি কিন্তু ঠিক জায়গায় ঠিক নিতে আছে। হতো, এন্ট্রি ঠিক জায়গায় নিতে হতো, নিজের এন্ট্রিটা আমার ভুল লসগুলো হয়ে পেয়ে গেছে। যেতে। ট্র্যাপ এখানে হচ্ছে ঠিক আছে। তখন, ওকে ট্র্যাপ এখানে হচ্ছে, সবসময় রেফারেন্স পয়েন্টের আশপাশ ট্রেড করবে। আর যদি প্রিভিয়াস উইক লো, প্রিভিয়াস মান্থ লো, সবাইকে বলছি যে এই রেফারেন্স পয়েন্ট গুলো যদি একেবারে পিডিএইচ বা পিডিএল এর মাঝখানে চলে আসে, রাইট, যদি সেখানে ভালো স্পেস থাকে তবেই তাদেরকে রেসপেক্ট করবে, না হলে রেসপেক্ট করবে না। কোনো ও জাস্ট Okay. টাইম পাস করতে থাকে, একবার উপরে যাবে একবার নিচে যাবে, একবার উপরে যাবে নিচে যাবে। তো পিডিএইচ বা পিডিএল ইন্ট্রাডের ক্ষেত্রে সবথেকে বড় ইম্পর্টেন্ট রেফারেন্স পয়েন্ট। আর প্রিভিয়াস মান্থ হাইলো, প্রিভিয়াস উইক হাইলো তো শুধুমাত্র ডিরেকশন বোঝায়, শুধুমাত্র নেক্সট ট্রেন্ডটাকে বোঝায়, কোন ট্রেন্ডে থাকবে, কোন ডিরেকশনে থাকবে, কোন স্ট্রাকচারে রয়েছে সেটাকে বোঝাবে, রাইট? ওকে, ঠিক আছে স্যার। ওকে ওকে নেক্সট, ওকে নেক্সট ঋষিকান্ত দাস। হ্যাঁ স্যার। স্যার এইউ ব্যাংক ওটা একবার খুলবে। হ্যাঁ বলো। আমি স্যার এটা 3 মিনিটে 9টা 45-এর ক্যান্ডেলটাতে এন্ট্রিটা নিয়েছিলাম তো স্যার। এটা কি 1 মিনিটে করলে কি ঠিক হতো, মানে ওটা একটু দেখাচ্ছিল। শর্ট সেল করেছিলাম নটা, 9টা 45। আচ্ছা 9টা 45-এর ক্যান্ডেলে আপনি এন্ট্রি নিয়েছিলেন এখান থেকে, এটা স্ট্রাকচার ব্রেকে, তাই তো? স্ট্রাকচার ইয়েস ব্রেক স্যার। ইনক্লুডিং ডব্লিউএসসি বিলো পিডিএল, ওকে। হ্যাঁ 1 মিনিটে করলে তো অবশ্যই একটু তাড়াতাড়ি হয়ে যেত, ফাস্ট হয়ে যেত, কোনো অসুবিধা নেই। বাট ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ওয়ান স্টক সব থেকে বড় জিনিস, আজকে সবাই স্টকে এত কম পাচ্ছ এই কারণেই বললাম না, আজকে নিফটি সাইডওয়েজ হয়ে আছে, একটাই কারণ, 1:1 এর বেশি চলবে না, এই কারণেই শুধুমাত্র নিফটি ফিফটি সাইডওয়েজ, তাই জন্য বাকি সব পুরো দুনিয়া সাইডওয়েজ। আমি স্যার এটাতে ওই হ্যাঁ কস্ট টু কস্টে বেরিয়েছি স্যার, কারণ এটা ওই পরের দুটো মানে গ্রিন ক্যান্ডেল করেছিল, মানে এই যেটা আপনার হয়েছিল টাইমটা 10টা 3, তারপরে 10টা 6-এর ক্যান্ডেলটা আচ্ছা আচ্ছা ওকে। দেখি হ্যাঁ দুটো ওই ক্যান্ডেল। ডে লো অবধি 1:1 দিয়েছে, তারপরে বের করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে যখন দেখলাম যে মানে বুঝতে পারলাম যে WRC ক্যান্ডেল হচ্ছে আবার গ্রিন ক্যান্ডেল, তখন বেরিয়ে গেলাম, ওটা নিয়ে কস্ট টু কস্টে বেরিয়েছিলাম। আচ্ছা আচ্ছা ওকে। যে দেখো একটাই জিনিস দেখো, সবসময় মেন ইন্ডেক্স গুলোকে একটু দেখবে, আর একটা দ্বিতীয় জিনিস ব্যাংক নিফটিকেও দেখো। ব্যাংক নিফটি কি করছে? টাইম পাস। তার আচ্ছা। তার ব্যাংকস কি করবে? সেও তো টাইম পাসই করবে না। আর কি করেছে ব্যাংক নিফটি দেখতে পাচ্ছ? হুম। তো তার সে এইউ ব্যাংক কি বা কি করবে দেখতে পাচ্ছ? সিমিলারিটিস
এটা তবে স্যার ওই যে ক্যান্ডেলটা এন্ট্রি নিয়েছিলাম ওটাতে যদি যখন ওই কি বলে প্রিভিয়াস ডে মানে লোটাকে যখন ব্রেক করছিল তখন যদি আমি 1 মিনিটে যেতাম তাহলে পরে ওখানে একটা এন্ট্রিটা বেশ ভালো হতো। হুম 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 অবশ্যই। ওখানে একটা ডব্লিউআরসি ক্যান্ডেল যেটা আপনার ব্রেক করেছিল ওই 9টা 45-এই, ওই ক্যান্ডেলটাই যদি ওখানে এন্ট্রিটা 1 মিনিটে নিতাম তাহলে পরে একটু রিওয়ার্ডটা বেশি হতো। হ্যাঁ ওকে, বাট 1 মিনিট কি হয়, 1 মিনিট মাথায় রাখবে সবসময়, 1 মিনিট ফার্স্ট আইটেম নাও চলতে পারে, সেকেন্ড আইটেম চলবে। আচ্ছা আচ্ছা। ওকে, ফার্স্ট আইটেম হয়তো নাও চলতে পারে, বাট সেকেন্ড আইটেম তার 1 মিনিটে সব থেকে বেশি প্রায়োরিটিটাই এসএলটা খুব ছোট হয়ে যায়, খুব ছোট হয়ে যায়। ওকে, তো স্যার এরকম ক্ষেত্রে কি ওই 1 মিনিটে কি শিফট হয়ে যাব দেখো মানে? 1 মিনিটে তখনই শিফট হয়েও না, এখন ইমিডিয়েট তো কখনোই শিফট হয়েও না, মিনিমাম 3 মিনিটে করো, কারণ তোমার এক্সপিরিয়েন্স যতদিন না আমার এই সেট আপসে মিনিমাম 6 মাস হচ্ছে ততদিন 1 মিনিটে শিফট হও না, ঠিক আছে? কারণ 1 মিনিটটাকে হ্যান্ডেল করা অনেকটা চাপের ব্যাপার হয়, মাইন্ডসেট স্টেবল রাখা, 2 বার 3 বার ঘুরিয়ে দিলে ওখানে নিজের মাইন্ডসেট খারাপ হয়ে যাবে। আমি তো ডিরেক্টলি তোমাকে বলবো না যে এরকম, কারণ হয় ওখানে লজিক্যালি ভাবো একটা 5 মিনিটের ক্যান্ডেলে মাঝখানে তুমি একটা 1 মিনিটে ট্রেড নিয়েছো, ও যদি বলে যে পরের 5 মিনিট ওখানে আমি আটকে থাকবো, তো ওখানে যদি 2 বার 3 বার এমন করে দিল, তোমাকে ওখান থেকে তো বের করে দেবে না 1 মিনিটে, হ্যাঁ হ্যাঁ রাইট? বাট তুমি যদি টাইম ফ্রেমটাকে ঠিক জায়গায় রাখো যে আমার মাইন্ডসেটটাকে শুধরাতে হবে, এখন এত স্মলার টাইম ফ্রেমে আমি ম্যানেজ করতে পারবো না, আমি জানি ম্যানেজ করতে গেলে অনেক প্রবলেমস আসবে, ঠিক আছে? তো একটু এক্সপিরিয়েন্সটা সঠিক হয়ে যাক, তারপরে বিন্দাস 1 মিনিটে ম্যাজিক করো। আচ্ছা ওকে, ওই ঠিক একই জিনিসই ফলো করতে হবে 1 মিনিটে, বাট আরেকটা জিনিস কি, প্রফিটেবিলিটি একটু চলে আসবে, প্রফিটেবিলিটিটা বিল্ড আপ হয়ে যাবে তখন না। হুম, হুম হুম ঠিক ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওকে, নেক্সট অর্ঘ। হ্যালো স্যার, হ্যাঁ বলো। শ্রীরাম ফাইন্যান্সটা একটু দেখবেন। 9টা 42-এর ক্যান্ডেল আপনি বললেন একটু আগে, ওটাই কি রাইট এন্ট্রি ছিল? আমি ওটাই নিয়েছিলাম। আমার এই ভুলটাই হচ্ছিল আগের বার, প্রতিবার আগে আগে এই ভুলটা হচ্ছিল, একটু ওয়েট করছিলাম না, আগেই নিয়ে নিচ্ছি, এখন এবার ঠিক আছে মনে হচ্ছে। কোথায় কিকটা হয়েছিল এখানে? 9টা 42। হ্যাঁ 9টা 42। আচ্ছা 9টা 42। আর কাপ্পা লাইনে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর আগে। এখানে হ্যাঁ এখানে হ্যাঁ ট্রেড হ্যাঁ নিয়েছিলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তো এটা ঠিকই করেছো, তোমার একই জিনিসই করেছো, ওই একটু আগে প্রিয়াঙ্কা বলছিল ওর তো ঠিক একই রকমের জিনিস করেছো, ও প্রথম পুষে নেয়নি ব্যাংক নিফটিতে, ঘুরে এসছে, এসে হোল্ড পরে করে এখান থেকে সেকেন্ড টাইম পুশ করেছে, তখন তখন রিট্রেসমেন্ট যখন করেছে তখন ওটা নেওয়া হবে। একই জিনিস, সেটআপ একই, লজিক একই, বাস ব্যাংক নিফটি যেরকম, বাস ব্যাংক নিফটি পিডিএল ছোঁয়নি, এ হচ্ছে পিডিএল থেকে কাছ থেকে এসছে। আর কাছ থেকে এসছে। আগে আইডিয়া আমার আগে এই ভুলটা খুব হচ্ছিল স্যার, আগে ফার্স্ট ক্যান্ডেল একটা ক্যান্ডেলের পরে নিয়ে নিচ্ছিলাম, বাট এখন একটু হোল্ড করা, মানে কিছুক্ষণ ওয়েট করার পরে দেখছি খুব সুন্দর একটা স্ট্রাকচার বা একটা লোয়ার হাই ছবি তৈরি করছে, তখন ট্রেডটা খুব ভালো পাওয়া যাচ্ছে আর কি। আগের দিনে বললেন আপনি এই আমাকে। জন্যই তুমি নিতে পারতে এটা, যে দেখো এরকম সেক্টর গুলোকে দেখবে, তাকিয়ে দেখে নেবে, ঠিক আছে? হ্যাঁ যখন হ্যাঁ এ হ্যাঁ এখান থেকে পুশ করছিল 3 মিনিটে, দেখো যখন এখান থেকে পুশ করছিল তখন ফিনান্স সেক্টর দেখেছো এর ক্যান্ডেল দেখো কটার সময়, 9টা 39 এর ক্যান্ডেল, 9টা 39। কত ক্যান্ডেল, 9টা 39 এর ক্যান্ডেল দেখো, হ্যাঁ 9টা 27, 9টা 39 ফিনান্স সেক্টর উপরের দিকে পুশ করছে, নিফটি ফিনান্স ফিন নিফটি দেখো এই উপরের দিকে পুশ করছে, দেখতে পেলে? হ্যাঁ 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 হ্যাঁ। আর একটা স্যার স্টক হচ্ছে ইনফোসিস। হ্যাঁ, আমি ওটা আইসিবি করছিলাম, ওই সেক্টর ওয়াইজ, আর কি সেক্টর ওয়াইজ করছিলাম এটা। আচ্ছা, এটা 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 সেক্টর, হ্যাঁ হ্যাঁ সেক্টর বেসিস, আচ্ছা সেক্টর বেসিস দেখা হ্যাঁ যায় তাহলে আইটি। ওকে, আইটি। গুড সিলেকশন, হ্যাঁ একেবারে সেক্টরের সাথে ম্যাচ আপ। 11টা 30-এর যে ক্যান্ডেলটা রয়েছে ডব্লিউআরসি, ওই 15 মিনিট জোনের বাইরে আর কি। আচ্ছা হ্যাঁ, এটা হ্যাঁ 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 এই রেঞ্জ হবে এর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই রেঞ্জটা 11টা 30। 27, 28, 30, 27 হ্যাঁ হয়ে যাওয়া উচিত ছিল। 27, 27, 30 এর মধ্যে আর কি। হ্যাঁ ওই এইটার এন্ট্রি ঠিক আছে না? এটা একদম একদম ঠিক আছে। এখানে পিডিএল অবধি দেখো 1600 টাকা স্টক, 2 টাকার এসএল, পিডিএল অবধি ফার্স্ট টার্গেট হিট, আর তারপরে এটা তুমি পেয়ে গেছো এখানে 10 টাকা।
10 টাকা, কিন্তু ওখানে ওই ফার্স্ট ফার্স্ট যে ক্যান্ডেলটা ওটা সেলার দেখুন খুব হাই পরিমাণে অ্যাক্টিভ রয়েছে, কোনটা? ওই কারণে বোধহয় ওখান থেকে ওরা একটা রিজেকশন নিচ্ছে কোনটা, নাকি? এটা এটা? না না, ফার্স্ট ক্যান্ডেল, একদম ফার্স্ট ক্যান্ডেল যেটা ও আচ্ছা রয়েছে। আচ্ছা, হ্যাঁ ওই তো ওই একই কথাই বলছিলাম না যে হ্যাঁ প্রথম যে হ্যাঁ হ্যাঁ সেলারটা এসছে দেখো, ওকে। এই একটু আগে আরেকটার কথাও বলছিলাম, হ্যাঁ কি যেন একটা স্টককে দেখালো, কোলগেট না কি যেন দেখালো, ও যে ওর যে একটা প্রথম সেলারকে দেখালাম, প্রথম ক্যান্ডেল যেটা হ্যাঁ হ্যাঁ একটা সেলার পোস্ট হ্যাঁ। করেছে, তো ওরও ক্ষেত্রে কিন্তু এই টাইপের জিনিসগুলো এখান হচ্ছে। থেকে আবার সেলার অ্যাক্টিভ হয়ে গেছে আবার। ইয়েস, তো এই জন্য কি হয় না যে যখন 15 মিনিটে দেখছো যে এত বড় একখানা সকালবেলার সেলার আমাকে পুশ করেছে, তো তখন দেখবে যে ভাই ব্রেকআউট যদিও করে বাট কিছুটা হলেও চলতে পারে, আবার কিন্তু পুশ করে নিচে চলে আসবে, জাস্ট রিট্রেসমেন্টের হুম, জন্য যাচ্ছে। ঠিক আছে, তাহলে এগুলো এন্ট্রি ঠিক ছিল নাকি হ্যাঁ ঠিক ছিল, আজকে? কোনো অসুবিধা নেই, আচ্ছা রিট্রেসমেন্ট সেটআপ ঠিক ছিল। আচ্ছা আচ্ছা। আর একটা স্যার, ওই যে শ্রীরাম ফাইন্যান্সে 15 মিনিটে কোনো জোন ছিল উপরে, মানে একটা কোনো স্ট্রাকচার ছিল 15 মিনিটে শ্রীরাম ফাইন্যান্সে? ওই টার্গেটটা 15 মিনিট পর্যন্ত রেখেছিলাম, তারপরে এখন তো ওটা পিডিএস পর্যন্ত যাচ্ছে আর কি। হ্যাঁ এটা স্ট্রাকচার পয়েন্ট ছিল, এখানে কোথায় ছিল হ্যাঁ কি হ্যাঁ, বলছিলে? বুঝলাম না। এখানে একটা 15 মিনিট, হ্যাঁ স্ট্রাকচার ছিল, হ্যাঁ এখানটা উপরটাই। হ্যাঁ ছিল, হ্যাঁ এখানে ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা পিডিএস পর্যন্ত টার্গেট দেখা যেতে পারে। ঠিক আছে, হ্যাঁ এই লেভেলটা। এখনো পেট চলছে রানিং। ও ব্রেক করে দিয়েছে, পিডি ছবে এবার। হ্যাঁ, ব্রেক ব্রেক করে দিয়েছে, 15 মিনিট জোনটা ব্রেক করেছে। হ্যাঁ ঠিক আছে, ওকে। ওকে। নেক্সট। স্যার ওই হ্যাঁ ক্যান্ডেলের স্যার প্রবলেমটা স্যার ঠিক হয়ে গেছে ওই টিক মার্কটা অফ করতেই। ঠিক হয়ে গেছে ওটা? হ্যাঁ স্যার ঠিক হয়ে গেল তো ওটাই। কে বলেছিল তাকে থ্যাংক ইউ? ওকে হ্যাঁ থ্যাংক ইউ, নামটা স্যার বুঝতে পারলাম না কে বললেন। গুড গুড, ওকে প্রবলেম সলভ হয়ে গেছে, আমারও জানা আমি ছিল না। বলেছি। ঠিক আছে। ঠিক ওকে আছে। ওকে। নেক্সট অভিজিৎ দত্তা। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ বল। স্যার আজকে সকালবেলা আমি ওই 10টা দিয়ে বিশ্বজিৎ স্যারকে কল করেছিলাম, হ্যাঁ তো আমার ওই ফুল পেমেন্ট হয়নি, হাফ হয়েছিল, তো ফুল পেমেন্ট করে দেওয়ার পর স্যার ওই ইয়ে পাঠিয়েছে, স্ক্যানার পাঠিয়েছে। আচ্ছা তো স্যার স্ক্যানারে লেখা আছে সুইং অ্যান্ড আরইসিবি। হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ। তো এটার ভিতর যখন আমি ঢুকলাম তখন হ্যাঁ আমি অনেকগুলো ইয়ে পেলাম, যেরকম সেল দেওয়া হয়েছে। ওর মধ্যে থেকেই দেওয়া হয়েছে আপনাকে চারটে। হ্যাঁ, সেল বলে একটা দেওয়া হয়েছে আপনার। তো সেলে কি স্যার আমি কি ওই সুইং যেরকম শিখেছিলাম যে প্রথম উইকেন্ডেতে মার্ক করব, তারপর ডেতে মার্ক করব, তারপর 1 ঘন্টা ইয়েতে মার্ক করব, ওইভাবে মার্ক করে কি তারপর আমি হ্যাঁ ট্রেড আমি নেব? বলি এবার সুইং এর জন্য কিভাবে ইউজ করতে হবে, আরইসিবি তো ভাই দিনের দিন আমি খুঁজে পেয়ে যাচ্ছি, তাই তো? হুম ওকে, বাট সুইং এর জন্য আমাকে কিভাবে ইউজ করতে হবে, এই যে সেটআপটা আমরা শিখেছি না, ঠিক আছে? হুম। এবার যদি আমি বলি যে আমি সুইং এর জন্য আজকের আমি সেলকে দেখলাম, আমি কিন্তু ওই যে অ্যানালাইসিস আপনি শিখেছেন ওইগুলো আপনি মার্ক করে নেবেন, আচ্ছা। ঠিক আছে? তারপরে ওই মার্কিং এর হিসাবে যদি ব্রেকআউট দেয় তবে ট্রেড করবেন, মানে ওই চলে এসছে বলে নিয়ে নেবেন না কিন্তু। আর স্যার এটা ইয়ে বাই করেও হতে পারে বা সেল করেও হতে পারে, একদম মানে দুই দিকেই হতে পারে, এমন নয় যে খালি বাইই হবে। সেটাই, সেল করাও যেতে পারে বাই করাও যেতে পারে, আমরা সেরকম ভাবেই শিখেছি না, আমরা সেলিং সেটআপও হ্যাঁ শিখেছি। হ্যাঁ। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যে যে কিট সবাই মানে ইউজ করছে, তো আমি তো ধরুন আজকেই কিটটা পেয়েছি, তো কিটটা মানে ইনস্টল করব কি করে ট্রেডিং ওটা ভিউতে? ওটা ইউজ করার জন্যই কালকের আমি কিভাবে বলছিলাম দেখেছেন, আমি কিভাবে কম্বিনেশন গুলো বুঝিয়েছিলাম, আমি যে আমার কোর্সটাকে কিভাবে আপনাকে এগোতে হবে, হুম। তো ওভাবেই করতে হবে, কিন্তু কালকের ভিডিওটা একবার দেখবেন আমি কিভাবে বলেছি কোর্সটাকে কিভাবে এগোতে হবে, তবে কিন্তু তাহলে এরা করতে পারছে কি করে, কারণ এরা পুরো জিনিসটাকে আপনাকে এক থেকে পুরো যে কটা সিরিজ আছে না ওয়ান বাই ওয়ান দেখতে হবে, কারণ ওখানে আমি হচ্ছে যখন পুরো প্রাইস অ্যাকশনকে কমপ্লিট করেছি, শুধু প্রাইস অ্যাকশন কমপ্লিট হওয়ার পরে কিটকে তার সাথে জুড়েছি, তো আপনি না, যখন আমি র প্রাইস ইন্টারডে অ্যাকশনকে পর্যন্ত যতক্ষণ না দেখেছি। বুঝতে পারবেন ততক্ষণ কিটকে ইউজ করতে পারবেন না। আর না, আমি ইন্টারডে যে ভিডিওটা আছে অতদূর পর্যন্ত দেখা হয়েছে।
তো দেখা হয়েছে তো, তারপরে আপনাকে আরো এগোতে হবে, ইন্ট্রাডে সমস্ত জিনিসগুলো দেখতে হবে। ইন্ট্রাডেতেও আমি যে হচ্ছে আপনাকে একটা অ্যাক্টিভিটি করে পাঠাতে বলেছি, হুম। দেখেছেন সেখানে হ্যাঁ, আওয়ারলি ইন্টার জোনের দেখলাম। উপরে বলেছি আমি করে পাঠানোর জন্য। হুম। হ্যাঁ, তো হ্যাঁ, ওটাও আমাকে বলেছেন। করে পাঠাবেন। তারপরে গিয়ে লাস্টে গিয়ে করে আপনি কিটের ভিডিও দেখলে বুঝতে পারবেন কিটকে আপনি কি করে ইউজ করবেন। ওখানে হাউ টু ইউজ জিবি কিট ওটা একটা ভিডিও আছে, আচ্ছা, দেখবেন নিচের দিকে ভিডিও রয়েছে, দুটো ভিডিও ঠিক রয়েছে আছে ওখানে। তাহলে। ঠিক আছে তাহলে ওই ভিডিওটা দেখে আমি আবার তারপর সবার ইনস্টল জন্য করে বলে নেব। দিচ্ছি কিটটাকে কিভাবে ইউজ করব, বলে দিচ্ছি আমি। কিটে দুটো জিনিস, একটা কি যে কাপ্পা টু এম লাইনের ডিসটেন্স এন্ড এম লাইন টু ডেল্টার ডিসটেন্স। কিটে জাস্ট দুটো রুল। এবার আমি যখন দেখছি যে হঠাৎ করে মার্কেট কাপ্পার থেকে তার প্রিভিয়াস ডে মার্কেট থেকে তার ডিসটেন্স বেড়ে গেছে, আর আমি এটুকু দেখতে পাচ্ছি কি প্রাইস অ্যাকশনে মার্কেট যদি রিভার্সাল নেয় তাহলে তার কাছে জায়গা খালি, রাইট? আর এখানে কাপ্পা কি করছে সেই সময় সেটা দেখতে পাচ্ছি যে কাপ্পা থেকে এম লাইনের মধ্যে খুব ভালো একটা জায়গা খালি আছে। তার মানে আমার যদি রিভার্সাল আছে তাহলে আমাকে মার্কেটকে কাপ্পার উপরে আসতে হবে আর সেখান থেকে এম লাইন অবধি পুশ করতে হবে। তাহলে প্রাইস অ্যাকশন কি করছে, পিডিএল এর তলার থেকে ট্র্যাপ করাচ্ছে, আর যখন সে এই ট্র্যাপটা করাচ্ছে তখন আমার ডব্লিউআরসি বা আমার যে সেটআপ সে কাপ্পার উপরে ব্রেকআউট দিচ্ছে। স্যার ইন্টারদের যে ভিডিওটা ওইটার মধ্যে এই কিটের মানে ইউজ মানে কি কখন ব্রেকআউট হলে উপরে হবে? প্রথমে শুধু র প্রাইস অ্যাকশন নিয়ে কথা বলবো, কোনো কিট ফিট কিচ্ছু নিয়ে কথা হবে না, শুধুমাত্র র প্রাইস অ্যাকশন নিয়ে কথা হবে। তারপরে গিয়ে এই প্রাইস অ্যাকশনের সাথে কিট জুড়বে। প্রথম প্রায়োরিটি প্রাইস অ্যাকশনের, তারপরে বাকি প্রায়োরিটি। আচ্ছা, কিন্তু আমি যেটা বলছিলাম যে আমি ওই যখন ওই ইন্টারডে যে ভিডিওটা আমি দেখেছি তো সেটার মধ্যে আপনার এই কিটেরও রয়েছে, তো সেটা আমি বুঝতে পেরেছি যে এই লাইনের উপরে গেলে তারপর ব্রেকআউট হলে তারপর আমাকে এন্ট্রি নিতে হবে বাই করে বা সেল করে। সেটা বুঝেছি, কিন্তু যেটা আমি মানে কোশ্চেন করছি যে এই যে ট্রেডিং ভিউতে যে এই যে কিটের যে এই যে দাগগুলো যে আসছে মানে ফর্মুলাটা আসছে, সেটা সেটিংসটা মানে কি করে করব, মানে কিটটাকে ওইখানে আমি নিয়ে বসাবো কি করে, সেটাই আর কি জিজ্ঞাসা করছি। আপনি কিটের সেটিংসে যাবেন, তো এখান থেকে আপনার ইন্ট্রাডে করার জন্য আপনার এই সবকটা লাগবে, শুধু হচ্ছে এসএমএল 2টা ছাড়া। আচ্ছা, ঠিক আছে, ইন্ট্রাডে করার জন্য এসএমএল 2টা ছাড়া বাকি সবাইকে লাগবে। এবার আপনি যদি সুইং করেন তাহলে এই দুটো বাদ চলে যাবে আপনার, আচ্ছা, আর কাপ্পা বাদ চলে যাবে আপনার, বাকি সব কটা লাগবে, রাইট? আচ্ছা, এবার আপনি যদি হচ্ছে ক্রিপ্টো করেন তখন আপনার কি হবে, এগুলো সব বাদ চলে যাবে, শুধু এই দুটো চলে আসবে আর এরা সবাই জুড়ে যাবে তখন। ওকে স্যার, ঠিক আছে স্যার এই অপশনটা কমোডিটি করার জন্য এইগুলো বাদ চলে যাবে সব, শুধু তখন এগুলো কমোডিটি ইন্ট্রাডে চলে আসবে। আচ্ছা স্যার, এই অপশনটা মানে আনলেন কোথা থেকে, যে এটা মানে এটা কি লিখে ইন্ডিকেটরে কি লিখে স্যার? আপনার এখান থেকে যে ইউজটা করছেন, কিটটা যে অ্যাপ্লাই হয়েছে আপনার এখানে, এই কিটটা তো আমরা দিয়েছি, পাঠিয়েছি, এটা পেয়েছেন তো কিটটা আপনি? স্যার কিটটা মনে হচ্ছে আমি এখনো পাইনি, কারণ আমি স্ক্যানারই দিচ্ছি। আরে আগে আমি তাহলে এত কথা বলছি কেন? আগে না না, ট্রেডিং ভিউতে স্যার মনে পাঠাইনি, মানে আছে একটা, এই আইডিটা পাঠান আমাকে, এখানে একটা আইডি রয়েছে, এই যে জিবি পান্ডা আমার নাম দেখতে পাচ্ছেন, ঠিক তেমনি আপনার নামও রয়েছে এখানে। এটা আপনি পাঠালে তবে আমি আপনাকে অ্যাক্সেস দিতে পারবো। আচ্ছা, বিশ্বজিৎ স্যার বলতে পারবে যে আমাকে পাঠিয়েছে কিনা, আমি তো ওই স্ক্যানার গুলোই দেখলাম। আমাকে কিটটা আপনাকে বলে দেখুন এখান থেকে, তবে এই যে দেখুন কিটের আমার এখানে সবাইকে আমার, তারপরে গিয়ে আমি অ্যাক্সেস দিতে পারবো। এখানে আমার সবাই আমার হাতে, রাইট? সবার হাতে অ্যাক্সেস গ্যারান্টেড আমার হাতে রয়েছে। আচ্ছা আচ্ছা, আন্ডারস্টুড? তো এখান থেকে আমি শুধুমাত্র দিতে পারবো। তো কিটের প্রায়োরিটি কি, কিটের ভেতরের যে সমস্ত ডিটেলস ফর্মুলা এখান থেকে আমার বানানো হয়ে রয়েছে, তো এখান থেকে আমি অ্যাক্সেস দিলে তারপরে আপনি পাবেন। ওকে স্যার, ঠিক আছে। ওকে, আর যখন পাবেন তখন এখানে গিয়ে করে ইন্ডিকেটরস এর মধ্যে যাবেন। ইন্ডিকেটরস এর মধ্যে গেলে এখন দেখতে পাবেন আপনার একটা অপশন অ্যাভেলেবেল নেই, ইনভাইট অনলি অপশন আপনাকে কোনোদিন কাউকে দেখাবে না। যখনই কোনো একটা প্রিমিয়াম ইন্ডিকেটরস ইউজ করবে, প্রিমিয়াম জিনিস ইউজ করবে, তখন ইনভাইট অনলি অপশন চলে আসবে তোমার। মানে আমি তোমাকে যখনই এটাকে দেব
তখন তোমার কাছে ইনভাইট অনলি আসবে, তখনই এখানে দেখতে পাবে জিবিপি কিট। ওকে স্যার। আর এর মধ্যে একে স্টার মার্ক করে নিলে এই সামনাসামনি চলে আসবে। হ্যাঁ হ্যাঁ ওকে, ওকে স্যার, ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, মোহাম্মদ শেখ স্যার বলুন। হ্যাঁ স্যার, ওই আমি আজকে ট্রেড করিনি, এভাবে প্র্যাকটিস করছি আর দেখছি ট্রেড নিলেই তো প্রফিট হয়ে যাচ্ছে, যতদিন ট্রেড নিয়েছি সবই তো প্রফিট হয়েছে। আর ভয় হচ্ছে এবার যদি লস হয়ে যায়, সেই কারণে আর ট্রেড নিচ্ছি না। আজকেও নিয়ে শুধু দেখলাম যে মার্কেটটা কিভাবে যাচ্ছে, আমার আইডিয়াই অনুযায়ী যাচ্ছে। আর একটা কালকে একটা বাজাজ ফিন্সের একটা আপনি যে বললেন টি ট্রেড ডেবিট নিলেই করেছিলাম। প্রফিট হয়ে যাচ্ছে আপনার। হ্যাঁ, আপনার কাছে পাঠাচ্ছি, ট্রেড নিলেই প্রফিট হয়ে যাচ্ছে, লসের দিকে যাচ্ছে না, আমি কোনো ভয় চিন্তাই নেই। যেই নিচ্ছি উনি নিচের দিকে মোটেই আসছে না, ওপর দিকে হওয়া শুরু হয়ে যাচ্ছে। আমার একটা সমস্যা যেটা কেন বুঝতেছি না, ওই আমার তো ফায়ার্স অ্যাকাউন্ট খুলেছি, হ্যাঁ, যখন যাচ্ছে না মাঝে মাঝে রিফ্রেশ করতে করতে কাট আউট হয়ে যাচ্ছে। না না, এবার যখন রিফ্রেশ কেন করছেন এরকম? রিফ্রেশ করতে করতে কাট আউট হয়ে যাচ্ছে। হ্যাঁ রিফ্রেশ করতে গেলে না আমার কল এটা এক্সিকিউট হয়ে যাচ্ছে, না, যতবারই আপনি হয়েছে মোবাইলে করছেন তো? হ্যাঁ মোবাইলে করছি, মোবাইলে। ওটা কালকেও হয়েছে, কালকে আপনাকে পাঠালাম না, 900 টাকা মতন হলো। না না না, আমি জেনে নিচ্ছি কি হয়। হ্যাঁ বলুন। জেনে নিচ্ছি কি হয়। যখন এক্সিট করবে একবার ব্যাক করে আবার এক্সিট করে আবার ব্যাক করে আবার অপশনে ঢুকে এক্সিট করতে হবে, না হলে সব যদি একবার ব্যাক করে দেয় সব কটা বেরিয়ে যাবে একসাথে। না মানে ব্যাপারটা কি হয়েছে, আপনার রিফ্রেশ কেন করতে হচ্ছে? মানে পজিশন কি নড়ছে না? হ্যাঁ পজিশনে নড়ছে না মাঝে মাঝে, তখন আমি রিফ্রেশ করে নিই। আচ্ছা, ওই কিসে কারণে করছেন আপনি? কিসে করছেন ট্রেডিং? আমি আমার ল্যাপটপ খোলা থাকে, তার সঙ্গে মোবাইলে আমি করি। ওই যখন ট্রেড নিই না তখন মোবাইল থেকে ট্রেডটা নিয়ে নিই, যা কল নিলাম কি পুট নিলাম, এবার নেওয়ার পরে ওই মাঝে মাঝে রিফ্রেশ করতে থাকি, হয়তো নড়ছে না বা কম বেশি নড়ে যাচ্ছে বা কতটা কি প্রফিট একটা হচ্ছে। জিনিস মাথায় রাখবেন, একটা জিনিস মাথায় রাখুন, মান্থলি এক্সপায়ারি হওয়ার জন্য কখনো কখনো নড়ে না, এরা মুভ করে না, চুপচাপ থাকে। তার মানে এটা নয় যে মুভ করছে না। হুম। ওকে, আরেকটা জিনিস, মানে বেরিয়ে যাওয়াটা উচিত নয়, একবার ব্রোকারের সাথে কন্টাক্ট করুন। হ্যাঁ ওই আমি একবার দিয়েছিলাম, এসএল দিয়েছিলাম, এসএলটা আমার নেয়নি। এই প্রথম অনেক প্রফিট হয়ে গেল, যখন ধরুন আমি কিনেছি 100-তে মনে করুন, যখন 140 চলছে তখন আমি 135-এ আমি দিলাম, এসএল দিলাম। যখন মার্কেটে আসে দেখুন 135-এ, যখন মার্কেটটা ব্যাকে আসছে তখন তো 135-এ এসএল নিল না, 130-এও দেখছি মার্কেট চলে আসে নিচে, তখন আমি নিজে বেরিয়ে গেলাম। ব্রোকারকে ফোন করলাম, বলছে আপনার ওটা ঠিকঠাক লাগানো হয়নি, যে এসএল লাগিয়েছেন ওইগুলো ঠিকঠাক লাগানো হয়নি, সেই কারণে ওটা নেয়নি, এটাই বললো। এবারে কি হয় বলে দিই, যখন এখানে স্পাইকস আসে, তো ধরো তুমি লাগিয়েছো 330 থেকে 329 এর মধ্যে, ঠিক আছে? হুম। ঠিক আছে, 229 এর মধ্যে। তো ধরো এবার প্রাইস 335 এ এসে গেছে। এবার সেখান থেকে হঠাৎ করে একটা দুম করে মারলো নিচের দিকে, ও হয়তো এইখান থেকে নয়, ডিরেক্টলি 20-তে এসে পড়লো 35 থেকে, তো তখনই এসএল নেবে না। হ্যাঁ এটাই। ঠিক আছে, কারণ এখানকার সেলার যারাই ছিল বা যাদের অর্ডার ছিল, সেই অর্ডার কিন্তু ডিরেক্টলি তাদের অর্ডারের জায়গায় বাইরে চলে গেছে, তখন ওদের এসএল নেবে না। তো এই জন্য বলবো কি, 2-3 পয়েন্টের একটুখানি আপনি দিয়ে রাখবেন, 2-3 পয়েন্টের একখানা, 2-3 পয়েন্টের একখানা কি বলে, ওই যে বলে না ট্রিগার প্রাইস, আর হচ্ছে কি বলে এক্সিকিউট প্রাইস। হ্যাঁ হ্যাঁ, ওটা একটু 2-3 পয়েন্টের দিয়ে রাখবেন, তাহলে কি হয় যে প্রথম 30-এ পড়লো না, 29-এ পড়লো না, কমসে কম 28-এ তো কেউ না কেউ অ্যাভেলেবেল থাকবে। ওই একদিন 5,000 5,500 টাকার মতন প্রফিট দেখাচ্ছিল, ওটা চলে এলো 2,500-এ, হাফ হয়ে গেল, কোনো এসএলই নেয়নি। তারপর থেকে আমি ওটা আর এসএল দিচ্ছি না, এসএল না দিয়েও টেলিং এসএলটা না দিলেও হয় না, যে প্রফিটটা ধরে রাখতে পারবে বলে, ওই সমস্যাটাই হচ্ছিল। তো ধীরে ধীরে প্রফিট বাড়তে থাকলে হেজ করুন, তাহলে এই সমস্যাগুলো চলে যাবে। অপশন বায়ারের সবথেকে বড় প্রবলেম এটা, যে প্রবলেম আমার হয় না কখনো। হেজ করতে তো অনেকগুলো টাকা লাগবে, যেমন একটা বাজাজ ধীরে ধীরে বাড়ান, প্রফিটটাকে বাড়ান, বাড়িয়ে বাড়িয়ে জিনিসগুলোকে হেজ করুন, দেখবেন এই ভয়, এই রিট্রেসমেন্ট, এই জিনিস আপনাকে কোনোদিন ভয় পাওয়াবে না, আপনার পজিশন স্টেবল থাকবে। এই যে আজকের ব্যাংক নিফটির এই ট্রেডটা হুট করে যে কেউ ভয় পেয়ে যাবে, আমিও দেখেছি 5,500 টাকার প্রফিট, 6,000 টাকার প্রফিট থেকে হুট করে উল্টো পাল্টা হয়ে চলে এলো ব্যাংক নিফটির এই ট্রেডটা। আমি তো প্রথমে বললাম এই মনে হয় গেল একবার, ঠিক আছে? তো এই যে হুট করে নিচের দিকে পুশ করে দিল, বাট আলটিমেট কি থাকে যে আমি এখান থেকে আমার যখন 1:1 এখানে ট্রেড নিয়েছি, 1:1 লক আমার এখানে হয়ে গেছে, ঠিক আছে? তো এবার এখান থেকে যখন এসছে তখন আমি 0-0ই দেখতে পাচ্ছি, 0-0 এখান থেকে 300 টাকা লসে নিয়ে গেছে, 200 থেকে 300 টাকা লসে নিয়ে এই জায়গার কাছে, তবু মাইনাস দেখিয়েছে আমাকে, 1:1 বুক করার পর আমাকে মাইনাসে দেখিয়েছে, কিন্তু যে
কল অপশানে আমি ট্রেড নিয়েছিলাম, তার কন্ডিশন বলছি আমি এবার। ও চলে গেছিল 4,500 টাকা প্রফিটে, সেখান থেকে জিরো, পুরো জিরো, নিচে 500 টাকা লস, 700 টাকা 800 টাকা লস। আরেকজন যে ছিল সে আমাকে ম্যানেজ করছে প্রফিটাবিলিটি দিয়ে, সে আমাকে স্টেবল রেখেছে, ধরে রেখেছে, সে আমাকে ভয় পাওয়াচ্ছে না। বাট যখনই পুশ করলো তখনই হুস করে ঘুরে আবার স্পাইক করে বেরিয়ে চলে গেল। বাট যে অপশন ওই যে ছিল, যে বললাম, ও যে ধরে বলেছিল একটা কল, ও মুভ করছিল, ওই এক জায়গায় বসেছিল, টাইম পাস করতে থাকলো। ওকে, তো স্টেবিলিটি আসবে পজিশনে। অপশন বায়ারের সব থেকে বড় প্রবলেম হচ্ছে অপশন বায়ার ন্যাকেট বসে থাকে একেবারে খুল্লা, ওর চারিদিকে যেদিকে ফেলবে ওকে একদম কান নাক মুলে ছেড়ে দেবে ওর। হুম। আরো তো দেখছিলাম অনেকগুলো টাকাও লাগে হেজ করতে গেলে। বাজাজ ফিনসিপে একটা আমি কালকে ওই পিই ডেবিট করেছিলাম, 53,000 টাকা ওখানে দেখাচ্ছে ফান্ড লাগবে। ওটাতে জন্য আমি পেপার ট্রেডের হিসেবে রেখে দিয়েছি, দেখি যখন প্রফিটই চলছে, যখন মার্কেটটা আবার ডাবল আপ। বাজাজ ফিনান্স ব্রেকআউট দিয়েছে তাই না? না, বাজাজ ফিনান্স নয়, বাজাজ ফিনসিপ যেটা, বাজাজ ফিনান্স নয়, বাজাজ ফিনসিপ। বাজাজ ফিনসাপ ও একই কাজ করবে। ওটা আমি পিই ডেবিট করেছিলাম। আচ্ছা, নিচে ব্রেকডাউন, আচ্ছা বাজাজ ফিনান্স না ফিনসার্ভ করেছিলেন, ওকে ওকে। হ্যাঁ, ওটা পিই ডেবিট। কিসে, সুইং হ্যাঁ, পুট ট্রেড? ডেবিট। না, হ্যাঁ, সুইং এর জন্য পিই ডেবিট কালকে নিয়েছিলাম, টেস্টিং পারপাস, পেপার ট্রেড। এখান থেকে তো? হ্যাঁ, ওই জায়গা থেকে। বাহ, এই তো এত ভালো ভালো সেটআপ খুঁজে বের করতে পারছেন, তাহলে পয়সা জমান, পয়সা বাড়ান, আর ধীরে ধীরে শুরু করুন। আরেকটা জিনিস বলি, সুইং ট্রেডের জন্য কাইন্ডলি হেজ করবেন সবাই, কারণ মার্কেট পরের দিন সকালবেলা যদি এইখানে করে দেয় ওপেন, তাহলে লাস্ট 8-10টা প্রফিট নিয়ে চলে যায় এরা। খুব ভালো এক্সপিরিয়েন্স আছে আমার এসবের উপর। একবার তো ভিডিও আমি ডিলিট করে দিয়েছিলাম, একবার আমি একটা ভিডিও বানিয়ে ফেলেছিলাম এর উপরে ডিপেন্ড করে, হিন্দিতে বানিয়েছিলাম তখন। আরে আমি টিসিএস এ পজিশন নিয়ে বানিয়েছি, আমার মাথা খারাপ হয়ে গেছে তখন, অনেক কম এক্সপিরিয়েন্স আমার তখন। ব্রেকআউট করে দিয়েছে, দেখি ব্রেকআউট করে দিয়েছে, এরকম ভাবে ধরো ব্রেকআউট করেছে, আমি ধরো এই জায়গার থেকে পজিশন নিয়ে আছি, ঠিক আছে, আমার খুব ভালো প্রফিট রয়েছে, টিসিএস এ বসে আছি আমি। তো হঠাৎ করে সেই দিন টিসিএস এর কোনো একটা ইন্টারভিউ ছিল এরকম পাবলিকালি, জি বিজনেসে ছিল, তো ওটাকে নিয়ে আবার বললাম হ্যাঁ ব্রেকআউট হয়ে গেছে, এই ব্যাপার সেই ব্যাপার। পরের দিন টিসিএস এখানে ওপেন হয়েছিল। তো প্রচুর এক্সপিরিয়েন্স আছে, তো এই জন্য সুইং এর জন্য মার্কেট এক রাতের মধ্যে এদিক থেকে এদিক হয়ে যেতে পারে। আপনি 4-5টা প্রফিট সলিড করলেও আপনার একটা ট্রেড কিন্তু চারিদিক নিয়ে চলে যাবে, সব দিক নিয়ে চলে যাবে। তো সুইং ট্রেডে অবশ্যই হেজ থাকাটা দরকার। ইন্ট্রাডেতে তবুও ঠিক আছে, মার্সি করা যায়, বাট সুইং এ মিড নাইটে কি হয়, কারণ সব থেকে বড় নেগেটিভনেস ইন্ডিয়ান মার্কেটের এটা যে মার্কেট বন্ধ হয়ে যায়। ফরেক্স মার্কেটের মতন সারাদিন ওপেন থাকে না, যে কোনো জিনিস যে কোনো কিছু ঘটতে পারে রাত্রিবেলা। বুঝলাম। স্যার আপনাকে দিলাম ফায়ারসে শনিবারে ট্রেড হচ্ছিল, ক্যান্ডেল ওঠানামা করছে, মার্কেট যাচ্ছে আসছে, ওটা কেন হয়েছে কি হলো বুঝতে পারলাম না। শনিবার দিন আপনাকে ওটা পাঠিয়েছিলাম। কোন শনিবার? এই তো আগের শনিবারে গেল, সোমবার আগের শনিবারে ও মার্কেট দেখি। আগের শনিবারে ট্রেড দেখুন, ট্রেড নিয়েছিলেন কি আপনি? না, ট্রেড নিয়ে আমি দেখতে গেলাম হয় কি না, ওখানে বাই করতে দিচ্ছিল না, কিন্তু সেল করতে দিচ্ছিল। আচ্ছা, আমি তো দেখিনি শনিবার কি হচ্ছিল, মেবি ওদের, আমি কখনো এরকম দেখিনি ভুতুড়ে কাণ্ড। তো মার্কেটই তো ওপেন ছিল না, কি করে ট্রেড চলে? হতে পারে হয়তো ওদের কোনো মেইনটেনেন্সের কাজ কিছু চলছিল, ওরা হ্যাঁ, 10টা থেকে 3টে পর্যন্ত ক্যান্ডেল ওঠানামা করেছে, মানে ভুলভাল ক্যান্ডেল ওঠানামা করছে। মার্কেট 22 চলছে, দেখাচ্ছে 23,000-এ গ্যাপ আপ ওপেন হলো, হয়ে যাচ্ছে আসছে নামছে। আমি তো সারাদিন বাড়িতে বসে থাকি, দেখিতে চলে কিনা 3টে পর্যন্তই মার্কেট চলেছে। তারপর আমি ঘাটাঘাটি করে দেখছিলাম, ভেতর দিকে একটা মেসেজ আসছিল যে কিসের জন্য চলছে মার্কেট, শনিবারে মার্কেট 10টা থেকে 3টে পর্যন্ত ওপেন থাকবে বলে একটা লেখা ছিল। মেনটেন্স কথাটা লেখা ছিল না, বলছে টেস্টিং পারপাস মার্কেটটা ওপেন রয়েছে। সেই জন্য আপনাকে পাঠিয়েছিলাম, হঠাৎ করে এরকম কেন হচ্ছে। আরে হতে পারে, হয়তো আমি চেক করিনি। ওকে, ঠিক আছে। ঠিক আছে স্যার, ঠিক আছে, ধন্যবাদ স্যার। আপনাকে আমি পাঠিয়েছি, কতগুলো হোমওয়ার্ক করে পাঠিয়েছি ফের। আমি চেক করবো। ওকে, ঠিক আছে। হ্যাঁ রাজদীপ বলো। স্যার বলছি, আপনার এই ইন্ট্রাডের জন্য স্যার ওই মিড ক্যাপ বা স্মল ক্যাপ কি কনসিডার করা যেতে পারে? হ্যাঁ, করা যেতে পারে অবশ্যই। কারণ স্যার স্মল ক্যাপে তো অনেক সময় এরকম ইস্যু হয়ে যায় না, ওই যে সার্কিটের প্রবলেমটা চলে আসে।
সার্কিটের প্রবলেমটা চলে গেছে। দেখো ইন্টারনেটের জন্য এত ছোট ছোট পেনিগুলোকে ইউজ করো না, ঠিক আছে? মিনিমাম 500-600 ওপরে, 1000-এর কাছাকাছি থেকো, কারণ দেখো ভোলাটিলিটি যার মধ্যে থাকে তার মধ্যেই মুভমেন্ট আসবে। এবার তুমি যদি বলো সকালবেলা আমার কোনো একটা পেনি স্টকে সকালবেলা প্রথম ক্যান্ডেল ডব্লিউএসসি আবার পিডিএইচ আমি ট্র্যাপ মোমেন্টাম সেট আপ করবো, ও যদি একটি ক্যান্ডেল দিয়ে সারাদিন বসে যায় তুমি কি করবে? হ্যাঁ স্যার, এটা অনেক স্টকে হয়, একটা ক্যান্ডেল দিয়ে তারপরে তো দেখি সার্কিট লেগে গেল। না হয়ে গেল, বাদ খতম পুরা দিন। আর ওই টাইমটায় অনিল সিং চিল্লাচ্ছিল, ওই টাইমেই ও বলবে, ওই টাইমেই ভাগবে, ওই টাইমেই থেমে যাবে। হ্যাঁ হ্যাঁ একদম। তাহলে স্যার ওই এফএনও স্টক গুলোই দেখা বেটার না? একদম একদম এফএনওর মধ্যে থাকো। আর আমি দেখো এই 12টার 15টা যেটা আমি দিয়েছি না, এগুলোর মধ্যে একবার যদি প্র্যাকটিস হয়ে যায় ও তোমার কোনো স্টকে হাত লাগাতে ভয় লাগবে না। আর একটা জিনিস কি, যে ক্যাটাগরি স্টকটাকে সিলেক্ট করবে ওই ক্যাটাগরিটাকে এখন তো ওখানে আমি দেখতে পাচ্ছি না, ঠিক আছে? তো আমি সেদিন একজনকেও জিজ্ঞাসা করছিল, অ্যাকচুয়ালি দেখো ওটা আমি আবার আপডেট দেবো। তো এই ক্যাটাগরি মানে ইন্ট্রাডে ক্যাটাগরিটা হয়, হ্যাঁ ইনভেস্ট বা ট্রেডিং এর মানে কোনটার স্টকটা? হ্যাঁ হ্যাঁ ওটা যেন ইন্ট্রাডে ক্যাটাগরিটা হয়। আর বিশেষ করে নিফটি ফিফটির মধ্যেকার স্টক ম্যাক্সিমামই সব ইন্ট্রাডে ক্যাটাগরির মধ্যে আছে, কিছু কিছু ছাড়া। আচ্ছা আচ্ছা। ওকে। হুম। আর স্যার হোমওয়ার্ক গুলো তো দুটো আপনাকে করে পাঠিয়েছিলাম, ডব্লিউআরসি আর ওই জোন মার্কিংটা, আপনি তো লিখেছেন, রিপ্লাইও দিয়েছেন পারফেক্ট বলে। ওকে ওকে তাহলে ভিডিওগুলো মানে ঠিক আছে, চেক করে নিয়েছি। ভিডিওগুলো দেখছি স্যার, মানে মানে এত লজিক্যাল, মানে কি বলবো, এর আগে তো আমি অনেক জায়গায় অনেক কিছু মানে দৌড়াদৌড়ি অনেক কিছু করেছি, আলটিমেট বুঝলাম যে আপনার এখানে অনেক কিছু লজিক আছে এর পিছনে, মানে যেটা আদার্স কেউ শেখায় না আর কি। এই লজিকই দিলে, লজিক কোথাও জানে কি শেখেইনি কোথাও থেকে লজিক। একদম একদম স্যার একদম। এমন জিনিস প্রাইস অ্যাকশন নিয়ে দেখো, আমার ক্যারিয়ারটাই শুরু হয়েছে ব্যাংক নিফটি দিয়ে, আমার প্রথম লস ব্যাংক নিফটি, আর আজও আমি ব্যাংক নিফটি ছাড়া কিছু করি না, ঠিক আছে? তো আমার ক্যারিয়ারটাতে ব্যাংক নিফটির ভোলাটিলিটিটাকে আমি এত ভালোবাসি, এ যদি দিনে আবার 500-700 পয়েন্ট উপর নিচে না করে আমার মন খারাপ হয়ে যায়, ঠিক আছে? তো এরকম একটা জিনিস ব্যাংক নিফটির ভোলাটিলিটিটাকে আমার, আর ব্যাংক নিফটির জন্যই প্রাইস অ্যাকশন অনেক বেশি আমি আমার নিজের ক্যারিয়ারের মধ্যে আমি অনেক বেশি প্রায়োরিটিতে রাখতে পেরেছি। কারণ এই ভোলাটিলিটি সমস্ত স্টকের ক্ষেত্রেও একই জিনিস, এই ভোলাটিলিটির আলটিমেটটাই সব জায়গায় চলে আসে। আর লজিক্যালি যে আমরা প্রাইস অ্যাকশন যেটা তোমাদের শিখিয়েছি, যে জিনিসটা শিখিয়েছি, এটা হচ্ছে আলটিমেট কিভাবে বলো তো, কি জিনিসটা তোমাকে বলি, লজিক্যাল কেন বলা হয় এই জায়গাগুলোকে, এই কারণেই বলে স্মার্ট মানি কনসেপ্ট, রাইট? ইনক্লুডিং ক্যান্ডেল কনসেপ্ট, ইনক্লুডিং কিছু রুল কনসেপ্ট, এই সবকটাকে মিলিয়ে একটা আলটিমেট রুল বানানো। ওকে, আর সেখানে যেন প্রাইস অ্যাকশন যেন আলটিমেট হয়, একটা আলটিমেট রুল বানানো। আর সেই রুলের পেছনে যেন আমাকে কখনো হয় ছাড়া কাজ করতে না হয়, হয় যেন ক্লিয়ার থাকে। একদম একদম স্যার। আপনার ইয়ে দেখেছি আমি, ভিডিওগুলো কন্টিনিউ তো পরপর দেখছি, মানে অনেক কিছু তো ক্লিয়ার হচ্ছে, মানে যেটা সত্যি মার্কেটের থেকে অনেক, মানে বাকিদের থেকে অনেক আলাদা। এই যে আমি ধরুন 6টা ইনস্টিটিউট থেকে শিখেছি, প্রথম ওয়েস্ট বেঙ্গলের 2টো, তারপরে বাইরের 4টে। ও তো শুধু তো শেখানোর নামে স্যার টাকা লুটে নেয়, মানে যদি বছর খানেক আগে আপনাকে আমি পেতাম তাহলে জীবনটা আমার উতরে যেত। তো এই হচ্ছে বড় ব্যাপার আর কি, ওরা যেগুলো শেখায়। আমি স্যার চার্ট প্যাটার্ন, ক্যান্ডেল স্টিক, ইন্ডিকেটর প্রচুর কিছু ইউজ করেছি, প্রচুর কিছু কিনেছি। ইন্ডিকেটরের একটা সফটওয়্যার পর্যন্ত আমি কিনেছি স্যার, আপনার ওই মুম্বাই বেস কোম্পানি। হ্যাঁ আপনার হচ্ছে 35K। হ্যাঁ ওরে, ওটা আমার একটা স্টুডেন্টও কিনেছে। আরে স্যার এ তো মাথা খারাপ করা সব জিনিস। 10,000 টাকা দিয়ে কিনেছো ওটা? আমারটা স্যার 35K। আচ্ছা, ওটাতে ও 10,000 টাকায় কিনে 48 না 50,000 টাকা লস করেছে ওটা দিয়ে। আমার তো স্যার 1.64K আমার, সরি 1.64L আমার লস ওইটাতেই। ওটা ওই ইন্ডিকেটর ইউজ করে? হ্যাঁ। বাপ রে বাপ। তার আগে তো চার্ট প্যাটার্ন, এই যে রিটেল ট্রেডিং গুলো, মানে যে রিটেল বলতে মানে ওই যেটা, এই যে সাপোর্ট একটা টেনে নিলাম, একটা রেজিস্ট্যান্স টেনে নিলাম, একটা ট্রেন্ড লাইন টেনে নিলাম, ব্রেকআউট হয়ে গেল, যে ব্রেকআউট হলো চলো চলো বাই করে নি, এই ব্যাপারগুলো তো শিখেছি প্রচুর। তারপরে তো আপনার চার্ট প্যাটার্ন তো আছেই প্রচুর, ক্যান্ডেল স্টিক প্যাটার্ন আছে, এ তো প্রচুর কিছু প্রচুর ইউজ করেছি। ও তো আলটিমেট দেখলাম মার্কেটে প্রফিট তো হয় না, মানে লজিক নেই আর কি যার পিছনে। মানে আমি এখানে ট্রেডটা বাই করলাম, কেন বাই করলাম, এর পিছনে একটা লজিক থাকতে হবে, কিন্তু সেরকম তো কিছু নেই, কিছু পেলাম না। আর তো আপনি তো জানেন, আমি নাম বলছি না যেহেতু রেকর্ডিং হচ্ছে, তা প্রচুর বড় বড় ইনস্টিটিউট আছে, আলটিমেট কিছু না, সব হাওয়াবাজি আর কিছু না। এমনকি আপনার ওই কলস দেওয়ার জন্য আপনার ওরা বিভিন্ন রকম ওয়েবসাইটও বানিয়েছে ওরা নিজেরা, সেখান থেকে কল টিপসও প্রচুর নিয়েছি আমি, আলটিমেট কিছু হয়নি। আমি আপনাকে পরে পাঠাবো পার্সোনাল স্ক্রিনশট। 6টা কলস দিয়েছে, 6টা কলে 5টা এসএল ট্রিগার হয়েছে, আর একটা আপনার পার্সিয়াল বুকিং হয়েছে।
আর এগুলো নিয়ে থোড়ি হয় কোনোদিন, এগুলো 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 কোনোদিন হয় না স্যার, এগুলো হয় না যতক্ষণ না মানে নিজে ওই লজিক্যাল যে ব্যাপারটা আমি আর আপনার এগুলো প্রথম একটা জিনিস ফেসবুকে জানবে, ভিডিওটা দেখি। একটা জিনিস জানবে, দেখো এই যে রাজদীপ একটা জিনিস মাথায় রাখবে, এরা সবাই না, আমরা কিন্তু এই মিস্টেক গুলো কমন করি, ঠিক আছে? সবাই দেখবে সবার কমন মিস্টেক, সবাই এই এক জিনিস করে আসছে। কি হয় বলতো, এবার কিছু কিছু ক্ষেত্রে কি হয়, এবার মানুষে বুঝতে সময় লেগে যায়, ঠিক আছে? আর একটা একদম জিনিস স্যার। এরা আছে বলেই কিন্তু হচ্ছে, দেখো তুমি মার্কেটে হচ্ছে এবার কি করবে বলো, কাকে আটকাবে, কাকে ধরবে, কিছু করার নেই। হ্যাঁ সেটা নিশ্চয়ই। আমিও যদি বলি চেঞ্জ করে দেবো, না কখনো সম্ভব, সবাইকে চেঞ্জ করে দেওয়া সম্ভব, কখনোই সম্ভব না না। না না স্যার, ওটা সম্ভব নয়। ওকে, এই কালকেরই কেউ একজন আমাকে অফার করেছে যে তাদের টালিগঞ্জে একটা ইনস্টিটিউট রয়েছে, তো তারা বলছে যে আপনি এখানে পড়াতে আসুন, আমার এখানে পড়ান, আপনি পুরো এ নিয়ে নিন, আমার এখানে পড়ান, আমার প্রচুর ছেলে আছে। বলে আমি কেন ড্রয়িং বল হিসাবে গিয়ে তোমার ওখানে পড়াতে যাবো? ওকে, তাহলে বলছে তাহলে আপনি ডিরেক্টলি আমার এরই নাম চেঞ্জ করে দেবো, আমি গ্রোয়িং বুল নামই করে দেবো। তাহলে আমি ভেবে দেখতে পারি, সে তাহলে এই আসুন, আপনি ডিরেক্টলি বসে কথা বলবো। আমি টালিগঞ্জেই বললো, একবার টালিগঞ্জে মেট্রো স্টেশনের সামনেই রয়েছে, যাই না, আমি নাম জিজ্ঞেস করলাম ইনস্টিটিউটের, বললো নাম যেদিন কথা হবে সামনে সেদিন দেখা করে কথা বলবো ইনস্টিটিউটের নাম। আছে স্যার, কলকাতায় অনেকগুলোই আছে, অনেকে আবার এখন অফলাইন শুরু করেছে, এতদিন অনলাইন ছিল। আর যেটা একটা আপনি তো জানেন যেটা সব থেকে বড়, হ্যাঁ সেটা থেকে তো আমি করেছি, ওটা তো টোটাল আমার কোর্স ফি ছিল 90K। বাপরে বাপ। আচ্ছা, ওটাতে ওটাই কি 90। শেখায় আমাকে একটু বলতে হবে, আমি জাস্ট জানতে চাই ওই কোর্সটার মধ্যে কি শেখায়। এই তো স্যার আপনাকে বললাম কি শেখায়, ওই তো আপনার নর্মাল সাপোর্ট, রেজিস্ট্যান্স, ট্রেন লাইন, এই তো ব্রেকআউট, ব্রেকডাউন, এই সমস্ত জিনিসই তো শেখায় এর মধ্যে। ওটার জন্য আর ইএমআই কিছু ওরাই করে দিয়েছিল। আর কিছু ইন্ডিকেটর শেখায়। ইন্ডিকেটর ওই ধরুন আপনার মুভিং অ্যাভারেজ, ইএমএ, আর ধরুন ওই আরএসআই, এই সমস্ত জিনিসই শেখায়। মানে কনফিডেন্স পাওয়া যায় না, বুঝলেন? আমি তো শিখলাম, এই তো 2 বছর তো করলাম, মার্কেটে তো আছি। 90,000 টাকা দিয়ে আরএসআই, মুভিং এভারেজ, এমএসিডি শেখার জন্য ওরা ওই কোর্স নাম দিয়েছে ওটার। হ্যাঁ 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 হ্যাঁ, একদম ওই নামের জন্যই বিক্রি হচ্ছে, আর কিছু না। আলটিমেট তো মানে একবার করার পরে আলটিমেট বোঝা যায় যে এর মধ্যে এই প্রাইসে এতে কিছু নেই, মানে এটা টোটালি ওই আপনাকে প্রথমে বললাম এগুলো হাওয়াবাজি, আর কিছু না। আর বাইরে তো এমন ইনস্টিটিউট থেকেও আমি শিখেছি যেখানে আপনার মেসেজের রিপ্লাই আসে না, জানেন? লাইভে ক্লাস হয়, 16টা ক্লাস ছিল, কিন্তু আমার কোয়ারির আমি আজ পর্যন্ত কোনো রিপ্লাই পেলাম না। মানে শেখাচ্ছে, ক্লাসটা যে চলছে 1.5 ঘন্টা ক্লাস হয়, ওই ক্লাসে যে আপনি মেসেজ যে টাইপ করবেন, আপনাকে গুগল মিটে রিপ্লাই করবেন। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলুন তো, ওদের ইউটিউব ফ্যান্স এত বেশি হয়ে গেছে, তো ওখান থেকেই ওদের চলে আসে, ওদের ট্রেডিংও করতে হয় না। হ্যাঁ একদম। আমার সাথে সেরকমই হয়েছে স্যার। কলকাতায় এক বড় ইনস্টিটিউট আছে, যারা আজকাল নিউজেও অ্যাড দেখেছেন আপনারা সবাই, এই নাম বলছি না। তো সেই ইনস্টিটিউটের থেকে আমি 60K দিয়ে আমি ক্লাস করেছি প্রায় 1.5 বছরের মতন। কিন্তু যে এই যে মানে লজিক কি কারণে নিচ্ছি, ওই ইন্ডিকেটারের ভরসায় নিয়ে নিচ্ছি, বা ব্রেকআউট হচ্ছে সেই ভরসায় নিয়ে নিচ্ছি, মানে কিন্তু তার পিছন যে কারণ কি সেটা কখনো মানে ভেঙে আর ওই বুঝে ওঠার ক্ষমতা হয়নি। আমার তো কখনো প্রফিট হয়েছে স্যারের আমি ফেসবুকে অ্যাড দেখে অ্যাকচুয়ালি আমি অ্যাডমিশনটা নিয়েছি, আমি কোনো ডেমো ক্লাসও দেখিনি, মানে যে ড্রয়িং। আমিও ওই ফেসবুকে অ্যাড দেখে আমিও নিয়েছি, যে লজিকের যে আপনি যে ব্যাপারটা যে বুঝিয়েছেন। হ্যাঁ একদম, স্যারের এখানে একটা জিনিস আছে, স্যারের একটা ব্যাপার আমি খুব খেয়াল করেছি, ওইটা দেখেই আমার অ্যাকচুয়াল মেন অ্যাডমিশন আমার নেওয়া। এই যে আপনার এই যে স্পেস খালি আছে, যে ট্রেডটা আমার চলবে কিনা, এটা তো আমি বুঝতে পারছি যে আমি ট্রেডটা সঠিক ট্রেডে আমি বসলাম কিনা, কিন্তু ওইখানে এই ব্যাপারগুলো তো নেই। এই সাপোর্ট ভেঙে দিয়েছে, চলো 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 লাভ দিয়ে পড়ো, সাপোর্ট ভেঙে দিয়েছে মানে এন্ট্রি নিয়ে নাও, কি কোথায় এন্ট্রি নিয়ে কত দূর পর্যন্ত টানবো সেটা কোনো ইয়ে নেই, টানবোটা কতটা, মানে এন্ট্রি তো করিয়ে দিচ্ছে। এবার আমি 10 পয়েন্ট নিয়ে দিই, তারপর বেরিয়ে যাচ্ছি, তারপরে মার্কেট চলেই যাচ্ছে, কোনো সেফটি রুল নেই, কিছু নেই স্যার। তারপরে আবার যখন আপনি এক্সিট হলো, তাহলে আমি এখান থেকে কি ফেলিওর ইউজ করব? আমি কি এখানে ফেক ব্রেকআউট হয়েছে, নাকি ফেক কোনো মানুষ ফেঁসেছে, কি হয়েছে? আচ্ছা, অ্যাকচুয়ালি এই ঘটনাগুলো কিভাবে আমার লাইফে এসছে বলি, এগুলোর স্টোরি আছে এগুলোর পেছনে। এই কোশ্চেন গুলো কি হয়েছে, দেখো এই যে তুমি 3, 4, 5টা কোর্স করেছো, বাট আমার অ্যাকচুয়াল এটাও বলতে পারো যে আমার কর্মজীবনটাই এরকম ছিল যে আমাকে এরকম ঘটনা ঘটতো আমাদের লাইফে। বলি যে যদি একটি মেশিনে প্রবলেম হলো না, একটি প্রবলেম ক্রিয়েট হলো, এবার সেই প্রবলেমকে নিয়ে 5 জন দাঁড়াবে, ঠিক আছে? সেই 5 জন নিয়ে করে 5টা প্রবলেম বা 5টা তার মধ্যে কথা বলবে যে এই মেশিনের এই প্রবলেমের জন্য এই 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 5টা কারণ হতে পারে, ঠিক আছে? এবার এই 5 জন যে 5টা কারণ বলেছে, সেই 5টা কারণের পেছনে তাকে হোয়াই বের করতে হবে, কেন সে কারণ হয়েছে, কেন সে ঘটনা ঘটেছে, রাইট? আর সেই ঘটনার উপরে সে টিম বানাবে সেই প্রবলেমটাকে সলিউশন করার জন্য, রাইট? আর এভাবে জাপানিজরা যে কোনো ইন্ডাস্ট্রিতে
তারা তাদের নিজেদের প্রত্যেকটা সলিউশনকে এগিয়ে নিয়ে যায়, রাইট? আর একে বলা হচ্ছে হোয়াই অ্যানালাইসিস। তো আমার লাইফে কি ঘটতো, এই যখন আমি আমার কর্মজীবন ছেড়ে এই সমস্তের মধ্যে ঢুকেছি, আমার এই সব জায়গায় কোশ্চেন আসতো যে আমার যদি এটা ফেলিওর হলো, এখান থেকে যদি আমার 3000 টাকা বুক করতাম, এখানে হয় এখানে কি জিনিস রয়েছে যে আমি এত দূর অব্দি যেতে পারি। তো ছুটে বেড়াতে বেড়াতে কোথাও না কোথাও থেকে এই জিনিস আমি শিখে ফেলেছি। তো সব জিনিসটার পেছনে হোয়াই করতে শেখো মার্কেটে। আর একটা জিনিস মাথায় রাখবে, আমি মনে করি জিনিসটা, এই জিনিসটা খুব বেশি বিলিভ করি আমি, নিজের উপরে বিলিভ রাখো, আর একটা জিনিস ইউনিভার্সের উপরে বিলিভ রাখো, ঠিক উতরে যাবে সব জায়গায়। এসে একটা জিনিস আমার দেখতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে সকাল থেকে অনেকে বললো যে কিট ব্যবহার করে যে ব্রেকআউট হয়েছে, তারপর 150 পয়েন্টের আপ হয়েছে। তো এটা তো আপনি নিফটিতে মানে 150 পয়েন্ট করেছেন, তো কলে সেটা কত পয়েন্ট আপ হয়েছে মানে সেটা একটু দেখুন। আচ্ছা, কলে যেটা আপ হয়েছে সেটাই দেখুন, নিফটিতে 150 পয়েন্ট না, এই যে দেখুন এখান থেকে প্রথম পুশ আছে, দ্বিতীয়বার এই পুশটার থেকে কলে কতটা চলে যায় দেখুন, এখান থেকেই এতটা কলে চলে গেছে, 76 77 পয়েন্ট, 82 পয়েন্ট কলে চলে গেছে। হ্যাঁ, এবার সেটা কলে কতটা মানে হয়েছে, এই তো 82 পয়েন্ট। দেখুন ব্যাংক নিফটিতে কত গেছে, দেখুন ব্যাংক নিফটিতে ম্যাক্সিমাম 200 পয়েন্টের কাছে গেছে, তাই তো? ব্যাংক নিফটি, আচ্ছা এটা ব্যাংক নিফটি, তো ব্যাংক নিফটিতে গেছে কত, 200 পয়েন্ট। আচ্ছা এখান থেকে এই মুভটা দেখুন কত পয়েন্ট, 200 পয়েন্টের মুভ দেখতে পাচ্ছেন, 235। তো যখন ব্যাংক নিফটি বা স্পটের প্রাইস যদি 100 পয়েন্ট মুভ করে, তাহলে অপশনের প্রাইস 40 থেকে 50 পয়েন্ট মুভ করবে। আচ্ছা, হাফ, আধা হয়, হাফেরও কম। হ্যাঁ আধা থেকে একটু কম হয়, আধার থেকে একটু কম, ঠিক আছে? ডিপেন্ড অন 40 এক্সপায়ারি, পয়েন্টের অনেক মুভমেন্ট। কিছু ক্রাইটেরিয়া থাকে ওখানে, ডিপেন্ড অন এক্সপায়ারি, ডিপেন্ড অন স্পেস, ডিপেন্ড অন স্পিড, কতটা জায়গা খালি আছে। এই যে আরেকটা জিনিস পিডিএইচ পিডিএল এর মধ্যেকার মার্কেট, এই জিনিসটা যদি পিডিএইচ পিডিএল এর বাইরে হতো, তাহলে এ হয়তো পুরো 100 নিয়ে নিত, 110 নিয়ে নিত, কারণ তখন ওখানে আরো বড় ফাঁসার স্পাইক আসতো। আজকের কাউকে ট্র্যাপ করেনি, তো কি হয়েছে দেখুন 235 পয়েন্ট উঠে গেছে, মিনিমাম 100 পয়েন্টও যাওয়া উচিত ছিল, কিন্তু 100 পয়েন্ট জানি 70 80 90 পয়েন্ট মতন গেছে। তার আলটিমেট রিজন হচ্ছে এটাই, কারণ মার্কেট পিডিএইচ পিডিএল এর মধ্যে আছে, তো ওই জন্য বায়ারের এত বড় পুশও আসবে না। তো তাহলে মানে অপশনের সাথে 40 পয়েন্টও যদি 30 পয়েন্টও যদি ক্যাপচার করতে পারি, তাহলেও তো বিশাল। বিশাল কিসে, 30 পয়েন্ট ক্যাপচার করার জন্য ট্রেডিং করতে এসেছেন নাকি? মানে আমার ক্যাপাসিটি অনুযায়ী এরকম ভাবে কখনো অভিজিৎ থিংকিং হতে পারে না, ঠিক আছে? আমি ট্রেড না, নিয়েছি, সে 100 যাক 150 যাক, আমি তত দূর নেবো তাকে। 30-40 পয়েন্টের প্রফিট হয় কোনো? মানে আমার যেই পরিমাণ লস আছে, আমার তাহলে এক মাসে ওইটা হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। না 30-40 পয়েন্ট না, তুমি একটা কথা ভাবো, 30-40 এর বদলে তুমি 30-40 এর তোমার সেটআপের হিসাবে তুমি ট্রেড করো, তুমি কোন দিন 30-40 এর জায়গায় 300 পয়েন্ট পাবে, তুমি কি, তোমাকে থোড়ি না তুমি জেনে বসে আছো। হ্যাঁ, আমাকে সেটআপ ধরে চলতে হবে, কিন্তু আমি বলছি মানে 30 পয়েন্ট যদি অপশনে, যদি আমি যদি 300 কোয়ান্টিটিও নিই, মানে 4 লটও নিয়ে যদি আমি যদি 30 পয়েন্ট ক্যাপচার হয়, তাহলে তো হয়ে গেল অনেক টাকা, না? আমার মেকআপ তাড়াতাড়ি হবে। নিফটির ক্ষেত্রে দেখো কতটা গেছে। আচ্ছা নিফটির ক্ষেত্রে দেখিয়ে দিই কতটা কি গেছে। এটা নিচে নিফটি রয়েছে, নিফটির ক্ষেত্রে এক্সপায়ারি, ঠিক আছে, এক্সপায়ারি চলেছে। এবার একটা জিনিস, আমাদের এগুলো অপশন সেটআপের মধ্যে দেখবে কি কি বলেছি আমি। নিফটি এই উইকের এক্সপায়ারির অপশন মুভ করবে না, কেন করবে না, কি কারণে করবে না, পিডিএইচ পিডিএল এর মধ্যে কি জিনিস রয়েছে। তো নিফটির আমি নেক্সট এক্সপায়ারি দেখছি, ওকে? নিফটির নেক্সট নিফটির নেক্সট এক্সপায়ারি হচ্ছে 13ই মার্চ। তো 13ই মার্চে যদি আমি দেখি যে 213 টাকাতে অ্যাট দ্য মানি চলছে, তো এখান থেকে দেখুন যখন আমার রিটেস্ট করে এই জায়গায় নিফটির কাছ থেকে ট্রেড আসে, তখন আমি বলি কি যে এখান থেকে কত ছিল, 198 থেকে না করে 51.48 51 পয়েন্ট চলে গেছে। এটা হচ্ছে নিফটির সেই ট্র্যাপ। নিফটির হচ্ছে যদি রিটেস্ট যখন করতে আসেও, রিটেস্টে যখন যদি আপনি নিতেন, তখন আপনার এইখানে এন্ট্রি, এটা দেখুন এখানে রিটেস্ট, ওকে, এখান দেখুন এখানে রিটেস্ট, আর এখানে দেখুন এখান থেকে রিটেস্ট হয়ে, আর অপশন কোথায় গেল ভাই, ওকে, হ্যাঁ ওকে। সো এই রিটেস্ট এখানে দেখতে পাচ্ছেন, রিটেস্ট থেকে 48 পয়েন্টের মতন এই এম লাইন অফ দি স্পাইক আপনি পেয়ে গেছেন, ওকে?
স্যার বিশাল বিশাল স্যার, এরকম ধরতে পারলে তো তাহলে আর কোনো কথাই নেই স্যার। ধরতে সবকটাই পারবেন, সেটআপ গুলো আগে বুঝতে হবে, ধীরে ধীরে সেটআপ গুলো বুঝতে হবে। প্রত্যেকেই তো একজন বললো হঠাৎ করে বললো ট্র্যাপ সেটআপ হয়েছে, কে বলেছিল যেন, আমাকে তো বুঝতে পারছেন, সবাই বুঝতে পারছে জিনিসগুলো, আপনিও বুঝতে পারি এবার, কোনো অসুবিধা নেই। লেগে থাকতে হবে, লেগে থাকতে হবে, আমার সাথ ছাড়লে চলবে না, ঠিক আছে? সব জিনিসগুলো আচ্ছা শিখে নিতে সেটাই হবে, লেগে আছি, যতদিন না দেখা যাক শিখতে পারছেন কত ততদিন কি ধরে থাকতে হবে। আর তার আগে 300 এই মেন্টালিটি যেন আমি না দেখি, যে আমি যদি 300 কোয়ান্টিটিতে আধা অধুরা নলেজ দিয়ে 300 কোয়ান্টিটিতে হিরো হতে যাবেন না, ঠিক আছে? নলেজ প্রপার, যাতে দরকার হলে একটি লট নিয়ে করি আগে আমি দেখি জিনিসটা কি ঘটছে, পারছি কিনা ব্যাপারটা। আগে একটি 300 কোয়ান্টিটিতে হিরো হতে গেলে প্রচুর কিছু ঘটে যাবে তখন। কারণ আরেকটা জিনিস মাথায় রাখুন, আপনি আগে লস ঝেলেছেন, আপনি প্রফিটেবল নন, রাইট? তো আপনাকে একেবারে জিরো থেকে স্টেপ বাই স্টেপ এগোতে হবে। ওকে স্যার। ওকে, তো ওই জন্যই দেখুন, আমি সবাইকে এক কথা বলি যে কনফিডেন্স আমাদের সেটআপে খুব ভালো আসবে, কিন্তু সেই কনফিডেন্স যেন ওভার কনফিডেন্সে কনভার্ট না হয়ে যায়। আরেকটা জিনিস হয় ট্রেডারদের মধ্যে, ইউফোরিয়া। ইউফোরিয়া একটা রোগ হয়, এই রোগটা কিন্তু খুব বাজে রোগ হয়, ঠিক আছে? এই জিনিসটা খুব বাজেভাবে কাজ করে, এই জিনিসটা কাটাতে কিন্তু অনেক ইয়ার সময় লেগে যায়, অনেকের অনেক বছর সময় লেগে যায়। তো ইউফোরিয়া রোগটা কি হয়, যে ও কন্টিনিউ ট্রেড, গুড ট্রেডার, হি ইজ এ গুড ট্রেডার, ও ভালো ট্রেড করে, ঠিক আছে? অনেক দিন সুন্দর ট্রেড করছে, সুন্দর ট্রেড করছে, করতে 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 ওর মধ্যে একটা ইগো ক্রিয়েট হয়, আর ও ইগোটাকে ও নিজেও সেন্টারাইজ করতে পারে না, ওটাকেও সেটা পয়েন্ট আউট করতে পারে না, ওই ইগোটাকে, ঠিক আছে? বাট ওই সামান্য ইগোর জন্য ও কিন্তু অনেক বড় মিস্টেক আবার একদিন করে ফেলে, রাইট? তো এই ইউফোরিয়া রোগ কিন্তু একদিনে তৈরি হয় না, এর ডে বাই ডে প্রফিটেবিলিটি কনফিডেন্সের সাথে তৈরি হয়। তো ওই জন্য কি করতে হয়, ইউফোরিয়া রোগ থেকে দূরে থাকার জন্য, প্রফিট হলে ওড়া চলবে না, কখনো উঠতে পারবে না, সোশ্যাল মিডিয়াতে পোস্ট, এদিকে পোস্ট, ওকে বলছি তাকে বলছি, হ্যাঁ ঠিক আছে করেছি, নিজেকে শান্ত রাখবো, চুপ থাকবো, রাইট? তো ইউফোরিয়াই তখন হচ্ছে তোমার মধ্যে থেকে দূরে থাকবে। প্রফিট হলে কখনো ওড়া চলবে না, কোনোভাবে ওড়া চলবে না, বছর 3, 4, 5, 10 কমসে কম যতদিন হয়। প্রফিট ইজ এ প্রসেস, আর কাজ করি তাই প্রসেস প্রফিট পেয়েছি, ঠিক আছে? বাস, এটা কি আছে, এটা কোনো মানেই না, প্রসেস শিখেছি তাই প্রফিট পেয়েছি। ওকে, সো আর কারোর কোনো কোশ্চেন? সুদর্শন সরকার, একটু জল আন না। স্যার ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, বল। স্যার বলছি, আমি তো নতুন আপনাদের এই যে ফেব্রুয়ারি মাসের এই ব্যাচটা নিয়েছিলাম, বলছি স্যার আমাদের ক্লাসগুলো কি কি বার হচ্ছে? সোমবার আর বুধবার। শনিবার বলছি স্যার, ওই রেকর্ডিং গুলো কি ওই, স্যার বলছি রেকর্ডিং গুলো কি আপনি ওইটাই জিবি যে ওইটাই আছে ওর ভিতরে মেলে যেটা পাঠিয়েছেন ওটা ওর ভিতরে সব আছে? রেকর্ডিং গুলো অলরেডি প্রোভাইড করে দেওয়া হয়েছে। কালকের ভিডিওটা দেখেছেন? না স্যার, ওটা ওই জন্য তো মানে আমি কালকের ভিডিওটা দেখুন আপনি একবার, আপনাকে পুরো ইনস্ট্রাকশন বলে দেওয়া হয়েছে কিভাবে আপনি এগোবেন, ঠিক আছে? কালকের রানিং ক্লাসের দ্বিতীয় ভিডিওটা। আচ্ছা, তো ওই ওটা কি মেলেই আছে? হ্যাঁ, ওই মেলে যে গেছে ওখানে আইডি পাসওয়ার্ড দিয়ে, হ্যাঁ হ্যাঁ ওই আইডি পাসওয়ার্ডের মধ্যেই রয়েছে। আর স্যার বলছি স্যার, আমি মানে মোটামুটি 1-1.5 বছর ধরেই আছি, ঠিক আছে? মানে অন্য অন্য জায়গা থেকেও শিখেছি, কিন্তু ওই মেন কথা প্রপার এন্ট্রি আর এক্সিটটা করতে পারছিলাম না, যার জন্য আর কি লস হচ্ছিল। বলছি স্যার এখন মানে এখন কিছুদিন কি ট্রেড বন্ধ রাখবো? আপনি যেভাবে বলছেন ওইগুলো আগে সেটআপটাকে ফলো করব, কিভাবে কি করব না করব? একদম ট্রেডিং বন্ধ 1 মাস। 1 মাস স্যার 1 মাস এখন 1 মাস মার্কেট টাইমেও, মার্কেটের সামনেও, মার্কেটের যে ভিডিও সেই ভিডিও চালিয়ে বসা, তার নোট ডাউন করা, প্রত্যেকটা সেটআপে আমি যা কথা বলেছি সব কথা লিখে ফেলুন খাতার মধ্যে। হ্যাঁ স্যার ওটাই করছি। আর স্যার 1 মাস কোনোটা এখনো ট্রেড করিনি, আপনাদের মানে কোর্সে ভর্তি হওয়ার পরে আমি মার্কেটটা দেখছি, পেপার ট্রেড করছি স্যার, পেপার ট্রেডে মানে প্রফিট হচ্ছে, কিন্তু মানে ওর যে মানে এমনি মানে রিয়েল মানে যখন ট্রেড করলেই প্রচন্ড পরিমাণে লস হচ্ছিল। না ঠিক আছে, একটুখানি ওয়েট নিয়ে, পেশেন্স নিয়ে করুন, কোনো অসুবিধা নেই। আর সবাইকে বলবো যে সেটআপটাকে ফলো করবে সেই সেটআপটাকে ব্যাক টেস্ট করুন, মিনিমাম 3 মাসের ব্যাক টেস্ট করুন। ওর ব্যাক টেস্টটা কি করে করব স্যার? লাইভ
এই যে যদি বলি ট্র্যাপ সেটআপ, এই দেখুন ট্র্যাপ হয়েছে। যদি বলি আমি নিফটি 50 ট্র্যাপ কতবার হয়েছে, এই দেখুন ট্র্যাপ হয়েছে এখানে। আচ্ছা দেখি এখান থেকে আর কোথায় ট্র্যাপ হয়েছে, ট্র্যাপ হয়েছে দেখি। হ্যাঁ এখান থেকেও না, এখান থেকে নিয়েছিল না। ওইগুলোকে বুঝতে পারছি না স্যার, ওগুলো কি করে বুঝবো? সেটআপগুলো এগুলো জানতে হবে না, সেটআপগুলো তবে শিখলেই জানতে হবে। এই যে এখান থেকে পিডিএইচ এর কাছে মানে স্যার যে ভিডিওগুলো দিয়েছিল, ভিডিওগুলো সব টোটালটা দেখার পরেই মানে ওটার পরেই হবে সব কিছু। বলছি স্যার ওই ভিডিওগুলো টোটালটা কমপ্লিট দেখার পরেই ওগুলো সব মানে আইডেন্টিফাই করতে পারো, তাই তো? একদম। তারপরে একবার আপনি কালকের ভিডিওটা দেখে নেবেন, রানিং ক্লাসের মধ্যে রয়েছে দ্বিতীয়টা, তাহলে বুঝে যাবেন আপনাকে কিভাবে এগোতে হবে। প্রথমটুকু দেখলেই বুঝে যাবেন, ঠিক আছে? ঠিক আছে স্যার। ঠিক আছে। না এমনি স্যার নিলে মানে প্রফিট হয়ে যাচ্ছে। আর স্যার যে বুঝে বলছিলেন যে স্টকের যে কথাগুলো, ওগুলো কি স্যার স্টকে মানে ক্যাশ মানিতে করবো নাকি অপশনে করবো? না ক্যাশ মার্কেটে শুরু করুন, অপশনটাই শুরুর দিকে ঢুকতে হবে না। না এখন তো করছি না, এখন করবো না মোটামুটি, তারপরে অপশনের মধ্যে এখনো মোটামুটি 1-1.5 মাস করবো না, ঠিক আছে? হ্যাঁ 1 মাস মোটামুটি বন্ধ রাখুন, 1 মাস পর থেকে বিন্দাস শুরু করতে পারেন। কমসে কম এই টাইমটা অবধি বন্ধ রাখুন যতদিন না আমার ওখানে 12টা ভিডিও কমসে কম ফরেক্স ছাড়া স্পেশাল প্রাইস অ্যাকশন অবধি ক্লিয়ার করতে পারছেন আপনি উইথ সেটআপ রুলস। আর তার আগে আপনি কাল পরশু জয়েন করেছেন তো, আপনি আমাকে হোমওয়ার্ক করে পাঠিয়েছেন? না না স্যার আমি জয়েন করেছি। তাহলে করবেন, কালকে আমার ওই ভিডিওর মধ্যে আমি আবার ইনস্ট্রাকশন বলেছি কিভাবে হোমওয়ার্ক করতে হবে, তার হোমওয়ার্কটা করে আমাকে পাঠান। তারপরে ফেব্রুয়ারি মাসে যে 19 তারিখ না 17 তারিখে যে ব্যাচটা শুরু হওয়ার কথা ছিল না, হ্যাঁ ওই ব্যাচটাতে অ্যাড হয়েছে, কিন্তু আমি মানে আমি একটু আমার একটু পার্সোনাল প্রবলেম ছিল বলে। এবার আর আমাদের কোনো ব্যাচ নেই, কন্টিনিউ সব চলবে, একদম কন্টিনিউ। আচ্ছা আচ্ছা ওকে, আপনি যদি আজকে পুরো 24 ঘন্টা টাইম নেন আমার পুরো কোর্স কমপ্লিট করুন, কালকে এসে আমাকে 10 নম্বর ভিডিওর প্রবলেম নিয়ে কথা বলবো, আমি কথা বলবো আপনার সাথে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার। ওকে, তাহলে আজকে ফিনিশ করছি ক্লাসটা, রাইট? ওকে দেন মেসেজেস। ওকে, লিটন পাউল টিউব ইনভেস্টমেন্টটা দেখবেন সুইং এর জন্য। আচ্ছা টিউব ইনভেস্টমেন্ট, আচ্ছা বাই বলে দেওয়ার পরে, আচ্ছা ঠিক আছে। টিউব মক ট্রেডিং ছিল স্যার আমাদের ক্লাস কি বার? ফিউচার চার্ট রেড, ফিউচার চার্ট আছে রেড। দেবশ্রী হাজরা স্যার চার্ট সেটিং এ প্রবলেম হচ্ছে আমার। ওকে, আমার ফোনে প্রবলেম হচ্ছিল তাই কথা বলতে পারিনি। ওকে সুশান্ত বল, টিউব ইনভেস্টমেন্টে কি হয়েছে? গুড এরিয়া, সেটআপের জন্য ওয়েট করতে হবে। এখানে ভালো পড়েছে, ওয়েট করতে হবে, এখনো কিছুই হয়নি। হ্যাঁ হয়ে গেছে ডেলিতে। ওকে এতটাই ঠিক আছে। ওকে